আপনি আমাদের সঙ্গে থাকছেন কারণ ঘড়ির কাঁটা বলছে সময় একেবারে আরোগ্যর এবং ইতিমধ্যেই আপনারা আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজ স্টুডিওতে আমাদের অতিথি কে রয়েছেন। আমাদের অতিথি রয়েছেন এই শহরের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুজয় রায়। সুজয় রায় আমাদের সঙ্গে রয়েছেন। বিষয় কি সেটাও আপনাদের জানা। হেপাটাইটিসের লক্ষণ ও চিকিৎসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলব। খুব স্বাভাবিকভাবেই আমরা এক্সপেক্ট করব যে আপনারা সরাসরি আসবেন। সরাসরি কথা বলবেন ডক্টর রায়ের সঙ্গে। আজকে আপনারা যে ফোন নাম্বারে আসবেন, কমন ফোন নাম্বার সবার কাছেই জানা 22488085 এই নাম্বারে ফোন করবেন। WhatsApp বা মেসেজ করতে পারেন 99303903059992 তে। এবং সাইমালটেনিয়াসলি আপনারা আকাশবাণী কলকাতা এবং এফএম গোল্ড 100.1 এর ফেসবুক পেজ দুটিতে অনুষ্ঠান দেখছেন। এই দুটি পেজেই কিন্তু আপনারা এসে ইনবক্স করতে পারেন। আজকের বিষয় হেপাটাইটিসের লক্ষণ ও চিকিৎসা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। এমন একটা সমস্যা, এমন একটা রোগ যেটা কখন হয়, কার হয়, কেন হয়, কিভাবে হয় কিছু জানি না। কিন্তু কখনো, কখনো হতে, হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন আমরা শুধুমাত্রই জীবনের জন্য লড়ি, জীবনটাকে বাঁচানোর জন্য লড়ি। আমাদের বেঁচে থাকাটা যেখানে খুব গুরুত্বপূর্ণ, ওই সুভাষ মুখোপাধ্যায়ের সে কবিতার কথাটা আছে না? মৃত্যু যতই বড়ই হোক না, জীবনের চেয়ে এমন কিছু সে ঢেঙা নয়। সেই জীবনটা যখন বড়, মৃত্যু তার থেকে কখনো বড় ঢেঙা হতে পারে না। ঠিক তখনই আমাদের এই বিষয়গুলোর উপর বেশি করে নজর দিতে হয় আরোগ্যতে। আজকে তাই আমরা একেবারে কনসেনট্রেট করব হেপাটাইটিসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। ডক্টর রায়, আপনাকে স্বাগত। নমস্কার। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হলে জানি আপনি খুব স্ট্রাগল করে এলেন। হ্যাঁ, আপনি খুব টায়ার্ডও আছেন। এনিওয়ে, আমরা শুরু করছি একদম খুব সহজ একটা জায়গা থেকে শুরু করি। মানে যেহেতু আমরা দুজন ভীষণ লেম্যান, আপনার কাছে মনে হবে যে আমরা সেই ক্লাস 1 এর পড়া জিজ্ঞেস করছি, মানে প্রশ্ন জিজ্ঞেস না, করছি। সেটাই কিন্তু তো স্বাভাবিক। স্বাভাবিক সেটাই। তা হলো যে হেপাটাইটিস যে সমস্যাটা সেটা কি মূলত লিভার থেকেই হয়? হ্যাঁ, আমাদের ইংলিশে বা ল্যাটিন ওয়ার্ডে লিভারের প্রতিশব্দ হলো হেপাটো। তো সেই হেপাটো থেকে হেপাটাইটিস এসছে। যখন লিভারের কোনো প্রদাহ হয়, হুম, তো আবার ইংলিশে আরেকটা ল্যাটিন ওয়ার্ডে ইউজ হয় আইটিস। আইটিস মানে প্রদাহ। তো আচ্ছা। সেই হেপাটাইটিসটা যদি আমি ল্যাটিন ওয়ার্ড থেকে বাংলায় কনভার্ট করি, যে লিভারের বা যকৃতের প্রদাহকে আমরা হেপাটাইটিস বাংলা ভাষায় মানে ইংলিশে বলি, সেটা মানে বাংলায় যে লিভারের প্রদাহ বা যকৃতের প্রদাহ। তার মানে খাওয়া-দাওয়ার সমস্যা, খাওয়া-দাওয়ার অভ্যাস এগুলোই কি মূল কারণ? একাধিক কারণ আছে, খাওয়া তার মধ্যে একটা অন্যতম কারণ। আচ্ছা। কিন্তু আজকে যে আমাদের গতকাল আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে পালন হ্যাঁ, করেছি, সেটা কিন্তু মূলত ভাইরাল হেপাটাইটিসকে লক্ষ্য রেখে। যে ভাইরাস, আমাদের শরীরে অনেকগুলো ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে, যেগুলোর মধ্যে হেপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে এবং ই আছে, আচ্ছা, ইংরেজি শব্দের পরপর বর্ণমালা অনুযায়ী। আচ্ছা। তো সেইগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদের শরীরে সংক্রমিত হয়। এবং এই পৃথিবীতে দেখা গেছে যে এই সংক্রমণের ফলে কখনো কখনো ক্রনিক হেপাটাইটিস, যেটা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণে হতে পারে। এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের দেশে এবং আমাদের পুরো পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। আচ্ছা। এবং এই সংক্রমণের হার কমানোর জন্য আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে শপথ গ্রহণ করেছে যে 2030-এর মধ্যে আমাদের ওয়ার্ল্ডকে, বিশ্বকে এই হেপাটাইটিস মুক্ত করার জন্য। এবং তার জন্য কিছু প্রত্যেক বছর গোল সেট করা হয়, কিছু উদ্দেশ্য আমাদের সেট করে দেওয়া হয়, যেটা আমরা ফলো করি। এবং সেটা কিন্তু মেনলি ইনফেক্টিভ হেপাটাইটিসের জন্য। আচ্ছা, কিন্তু লিভারের প্রদাহ কিন্তু বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে খাদ্যাভ্যাস তো একটা নির্ভর করে। আচ্ছা। এমনি বলি যে গতকাল বিশ্ব হেপাটাইটিস দিবস ছিল, হুম 28শে হুম জুলাই হুম বিশ্ব হেপাটাইটিস দিবস। কতটা গুরুত্বপূর্ণ এই অসুখটি হলে যে তার জন্য একটি নির্দিষ্ট দিবস করা হয়েছে? একদম। মানে আরো কিছু শারীরিক বিষয়ের জন্য যেমন দিবস আছে, তার জন্য হেপাটাইটিস জন্য সেই ইম্পর্টেন্সিটা হ্যাঁ, এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কারণ হচ্ছে কি? এটা দেখা গেছে আমাদের পৃথিবীতে যে মর্টালিটি, একটা তার মেন কারণ হচ্ছে হেপাটাইটিস, বিশেষ করে ক্রনিক হেপাটাইটিস, হেপাটাইটিস বি এবং সি এর জন্য মর্টালিটি। কারণ এটা কিন্তু ক্রনিক ইনফ্লামেশন করে, লিভারের প্রদাহ করে ধীরে ধীরে তার সিরোসিসে পর্যবসিত হয় এবং
লিভারের ক্যান্সার পর্যন্ত এর থেকে হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা করেও কিছু করা যাবে না। তাই তার থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা যদি সেই ভাইরাসগুলোকেই শরীর থেকে এলিমিনেট বা দূর করতে পারি, তার জন্য, এবং যা আমাদের সংক্রমণের চান্স কমাতে পারি, সংক্রমণের হার কমাতে পারি, সেই জন্য সেই সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে আমরা পালন করে থাকি। আমাদের একজন বন্ধু এসে গিয়েছেন ফোনে, সরাসরি কথা বলি। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। দেখা যাচ্ছে এই মুহূর্তে এভারেজ সম্পর্কে মানুষের একটা ভীতি, যেহেতু এটা থেকে ক্যান্সার বা অন্য রোগও আসতে পারে, যা মরণ রোগ। তা আমি ডাক্তারবাবুর কাছে একটাই কথা জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই, যে এই রোগটাকে যদি সার্বিকভাবে মানে চিহ্নিত করতে হয়, তাহলে আমাদের বা মানে আমরা যারা গ্রামবাসী, শহরবাসী, তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত কম বেশি, তারপরে রোগটা কিছুটা অন্তত আমাদের থেকে দূরে থাকবে। অমলবাবু, অত্যন্ত ভালো একটা প্রশ্ন। আমরা শুধু একটাই বলে রাখি আপনাকে, যে আপনার প্রশ্নটাকে না আমরা একটু হোল্ডে রাখলাম। এই প্রশ্নটা নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে অবশ্যই আসবো। একদম এবার বেসিক যে জায়গাগুলো আপনি একদম বলছিলেন, বিশেষ করে সুস্মিতা এই যে গতকালে রেফারেন্সটা আনলো, সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা যে আমাদের লিভার ফাংশন, এটাই তো মানে খেলাম, হজম হলো, সে মায়ের বলেন না যে শরীরে লাগলো। হ্যাঁ, এটাই তো মূল কথা, একদম বেঁচে থাকার এটাই একটা বড় মাপকাঠি। তো এইটা কখন বা কিরকম গন্ডগোল হলে সেটা ওই হেপাটাইটিসের দিকে যেতে পারে? খাওয়ার সঙ্গে কিন্তু আমাদের লিভারের প্রদাহের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যদিও আমাদের শরীরে আমরা লিভারকে রান্নাঘর বলি, কারণ আমরা যে খাবার খাই সেটা কিন্তু শরীরে অ্যাবজর্ব হয়ে সব খাবারই কিন্তু প্রথমে লিভারে গিয়ে পৌঁছয় পোর্টাল ভেনের মাধ্যমে, এবং লিভার বুঝতে পারে ছাঁকনির মতো যে কোনটা আমার ভালো জিনিস আর কোনটা খারাপ জিনিস। যেটা খারাপ জিনিস সে পিত্তের মাধ্যমে বার করে দিচ্ছে, আর যেটা ভালো জিনিস সেটাকে আবার বিভিন্নভাবে সঞ্চয় করে। যেমন গ্লুকোজ গেলে সে গ্লাইকোজেন হিসেবে সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, ফ্যাটি অ্যাসিড বা কোলেস্ট্রল গেলে সে কোলেস্ট্রল এস্টার বা ট্রাইগ্লিসারাইড হিসেবে লিভারে ফ্যাট সঞ্চিত করে রাখে, এবং প্রোটিনেরও বিভিন্ন উপাদানের মাধ্যমে সে অ্যালবুমিন তৈরি করে, যেটা আমাদের শরীরের মেন প্রোটিন, এবং রক্তে জল ধরে রাখে। সুতরাং এই জিনিসগুলো যখন লিভারের ফাংশন প্রতিহত হয়, তখন কিন্তু এই স্টোরেজ ক্যাপাসিটি কমে যায়। লিভার আমাদের রক্তের আমাদের জমাট বাঁধার যে উপাদান সেটাও তৈরি করে। সুতরাং লিভারকে আমরা আমাদের শরীরের রান্নাঘর বলি, আর অন্যদিকে লিভার কিন্তু আমাদের শরীরে অতন্দ্র প্রহরীর মতো একটা প্রতিরক্ষা কবচও তৈরি করে। কারণ লিভারে কিছু সেল আছে, সেগুলো কিন্তু আমাদের এই যে বাইরে থেকে যে টক্সিন ঢুকছে বা কোনো ইনফেকশন ঢুকছে, তাকে কিন্তু প্রতিহত করার জন্য প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। এবং সেইখানে খাদ্যাভ্যাস তো অত্যন্তভাবে জরুরি, কারণ আমাদের যদি আজকাল যেটা দেখা যাচ্ছে, আমরা কায়িক পরিশ্রম ভুলে গেছি, এবং আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা ফাস্ট ফুডের প্রতি অত্যন্ত আকৃষ্ট হচ্ছি। এই কারণে আমাদের যে ফ্যাটি লিভার তৈরি হচ্ছে, আমরা স্থূলকায় হচ্ছি, আমাদের ডায়াবেটিস আসছে, কোলেস্ট্রল আধিক্য, ট্রাইগ্লিসারাইড রক্তের পরিমাপ করলেই এগুলো ধরা পড়ছে, এবং এগুলো কিন্তু লিভারে ফ্যাট হিসেবে জমা হচ্ছে। এবং এই ফ্যাট যখন কোনো কারণে বেশি, মানে নর্মালি আমাদের লিভারে 5 ভাগ ফ্যাট থাকে ওজনের, এবং তার থেকে যখন অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় ধীরে ধীরে, তা কিন্তু লিভারের পক্ষে ক্ষতিকারক। লিভারটা দুর্বল হয়ে পড়ে, এবং কোনো একটা প্রদাহ যদি সেখানে ঢোকে, সে আগুন মানে বারুদের স্তূপে স্ফুল্লিঙ্গর মতো হয়ে থাকে। এবং আমরা সেটাকে আজকালকার দিনে বলি নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস বা মেটাবলিক ডিফেক্ট অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। তো এই টার্মটা আমরা আজকে ইউজ করি। সুতরাং এটা কিন্তু পুরোটাই খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, এবং এর জন্যই আমরা বলি যে আজকালকার দিনে আমাদের কায়িক পরিশ্রম করা উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমাদের চিকিৎসার একটা অন্যতম পার্ট, এবং ডায়েটারি রেস্ট্রিকশন, বিশেষ করে ফ্যাট জাতীয়, স্নেহ পদার্থ জাতীয় খাবার না খাওয়া, বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেট না খাওয়া। কিন্তু গ্লুকোজও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স করে সেই ফ্যাটটাকে টেনে নেয় লিভারের মধ্যে। সুতরাং এইভাবে আমরা যদি নিজেদের ওজনটাকে কম রাখতে পারি, পেটের মেদটা কমাতে পারি, এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেও শরীরে ফ্যাট গ্রহণটা কম করি, তাহলে কিন্তু লিভারে ওই ফ্যাটটা অতটা জমা হবে না। সুতরাং এইভাবে ফ্যাটি লিভার এবং ফ্যাটি লিভারের যে পরবর্তী পর্যায়ে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, সেগুলো থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। কেন আজকালকার দিনে দেখা গেছে যে এই লিভার ক্যান্সার কিন্তু এই নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থেকে সিরোসিস যে হচ্ছে, তাতে কিন্তু লিভার ক্যান্সারের একটা অত্যন্ত প্রবণতা দেখা গেছে। কারণ ভাইরাল হেপাটাইটিসকে কিন্তু আমরা ওষুধের মাধ্যমে বা ভ্যাকসিনের মাধ্যমে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারছি, এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করতে পারছি। সেখানে সিরোসিসে হয়তো তার আগেই আমরা প্রতিহত করে ফেললাম। তো সেক্ষেত্রে আমরা একটা
উপায় পাচ্ছি যে আটকে দেওয়ার। কিন্তু এক্ষেত্রে আজকাল কায়িক পরিশ্রম কমে গেছে, আমাদের যে জীবনযাত্রার শৈলী পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু ক্রমবর্ধমান হারে, এবং এটা শুধু আমাদের দেশে নয়, ওয়েস্টার্ন কান্ট্রিজে এগুলো আরো প্রাদুর্ভাবের, কারণ ওখানেও আরো কাজ কম, ওবেসিটির প্রাদুর্ভাব দেখা গেছে ওখানে আরো বেশি, ফাস্টফুডও একদম আরো বেশি। সেই কারণে এইখানে কিন্তু আরো বেশি ফ্যাটি লিভার, এবং তার থেকে মানে লিভারের প্রদাহ হয়ে আমাদের কিন্তু সেখানে সিরোসিস এবং ক্যান্সারের চান্স থাকে। এই ফ্যাটি লিভার হয়েছে এটা প্রাথমিকভাবে বোঝা যাবে কিভাবে? হ্যাঁ, ফ্যাটি লিভারের কিন্তু কোনো প্রাথমিকভাবে কোনো উপসর্গ সাধারণভাবে থাকে না। কারণ যেটা দেখা গেছে, আমাদের কাছে রুগীরা আসে একটা ইউএসজি রিপোর্ট নিয়ে যে ডাক্তারবাবু চিন্তায় পড়ে গেছি, ফ্যাটি লিভার হয়েছে। এবার তাকে আমাদের প্রথম কাজ হচ্ছে আশ্বস্ত করা যে ফ্যাটি লিভার মানে আকাশ ভেঙে পড়েছে, তা কিন্তু নয়। এই ফ্যাটি লিভারটার মেন কারণ আমরা যেটা বলি যে দেখুন আপনার মধ্যপ্রদেশ কিন্তু স্ফীত হয়ে রয়েছে, ভুঁড়ি হয়েছে, মা বাবারা বলবে যে নাদু শুধু চেহারা একটা, কিন্তু এটা কিন্তু একদম ভালো চেহারা নয়। এটা কিন্তু ভবিষ্যতে এই ফ্যাটি লিভার মানে যার ফ্যাটি লিভার দেখা গেছে, যাদের ওবেসিটি বা স্থূলকায়, তাদের 90% ফ্যাটি লিভার থাকবে। সুগারের রুগীদের, ডায়াবেটিসদের 70% ফ্যাটি লিভার থাকবে। কোলেস্ট্রলের মাত্রাধিক্য 80% ফ্যাটি লিভার থাকবে। সুতরাং এগুলো আমরা রিপোর্ট দেখেই বুঝতে পারি এর তো ইউএসজি করারও দরকার নেই, এর ফ্যাটি লিভার থাকবে। এবার এই ফ্যাটি লিভারটা প্রোগ্রেস করছে কিনা সেটা আমাদের তখন একটু দেখে নেওয়ার দরকার হয় যে কাদের ক্ষেত্রে এটা প্রোগ্রেস করে সিরোসিসে যাচ্ছে, কাদের ক্ষেত্রে ফ্যাটি লিভারটা শান্ত হয়ে বসে রয়েছে। আচ্ছা, একই পর্যায়ে থেকে যেতে পারে। হ্যাঁ, সেটা সবার ক্ষেত্রে, হ্যাঁ অবশ্যই। আমরা এই ফ্যাটি লিভার নিয়ে আরো কিছু একেবারে যাবো। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি শঙ্কর বাগ বলছি, মথার হুগলি থেকে। বলুন। ডাক্তারকে নমস্কার। আমার দুটো প্রশ্ন আছে। ওই হেপাটাইটিস যে রোগটা, ধরুন আমাদের বাড়ির কোনো একজনের হয়েছে, তার চিকিৎসার পরে সেই রোগীকে বাড়িতে আনা হলো, সেই হচ্ছে তার মানে খাবার থেকে কোন কোন খাবার, ভাত ডাল সবজি থেকে কোন কোন খাবার কিরকম ভাবে খেতে হবে, কতটা খেতে হবে, সতর্ক থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হেপাটাইটিস রোগ যদি একটা বাড়ির মধ্যে 5 জন বাস করছে, সেখানে যদি একজনকা হয়, মানে একজনকা হলে কি তার পরে কোনো ব্যক্তি হতে পারে? এটা বললে ভালো হয়। আছে কিনা এটা খুব জরুরি প্রশ্ন। খাওয়াটাও খুব জরুরি। প্রশ্নটাকে ঘুরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এবার কোন ধরনের ভাইরাসের সংক্রমণ হচ্ছে তার উপর কিন্তু সংক্রমণের প্রক্রিয়াটা ডিপেন্ড করে। ঠিক আছে, সংক্রমণের মাধ্যম তো সেইটা ডিপেন্ড করবে যে ভাইরাল হেপাটাইটিস হলে সংক্রমণের একটা সম্ভাবনা থাকছে। কারণ ফ্যাটি লিভার ডিজিজ থেকে যে হেপাটাইটিস হচ্ছে বা অ্যালকোহলিক, আমরা কিন্তু একটা জিনিস মিস করে গেছি, মদ্যপানের জন্য যে হেপাটাইটিস, সেটাও কিন্তু অন্যতম কারণ বিদেশে আমাদের দেশে। সেটা পরে আলোচনা করছি। আপনারা যে কোয়েশ্চেনটার মধ্যে আমরা প্রশ্নটার মধ্যে রয়েছি সেটা হচ্ছে যে সংক্রমণের উপায়গুলো কি 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 মাধ্যমে সংক্রমণ হতে পারে। তো সেটা বলতে গেলে হেপাটাইটিস এ আর ই কিন্তু জলবাহিত এবং খাদ্যবাহিত, এবং আমাদের পার্সোনাল হাইজিন, আমরা যদি হাত না ধুয়ে খাবার খাই, অপরিষ্কার খাবার, যে খাবার ধরুন একটা স্যালাড বানানো হয়েছে, এমন একটা জল দিয়ে সেটা ধোয়া হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার ছিল না, জলের মধ্যে ভাইরাস ঘুরে বেড়াচ্ছিল, এবং সেটা তাহলে ওই খাবার যদি আমরা খাই সেখান থেকেও হবে। যে রান্না বানাচ্ছে, রান্না করছে, তার ধরুন একটা ইনফেকশন আছে, সে ধরুন প্রাতঃকর্ম করে ঠিক করে হাতটা ঠিক করে পরিষ্কার করেন, তার কিন্তু ভাইরাসটা হাতে ঘুরে বেড়াচ্ছে। যে সে যে খাবার প্রেজেন্ট করছে, দিচ্ছে আমাদের তৈরি করে, সেখানে কিন্তু ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকছে। সুতরাং আমরা এটাকে ইংলিশে বলি ফিকো ওরাল রুট। কারণ আমাদের ভাইরাস শেডিং বা বেরোয় মেনলি কিন্তু স্টুল দিয়ে, কখনো কখনো পেচ্ছাপ ইউরিন দিয়েও বেরোতে পারে। তো মেনলি স্টুল, এবং এইটা যদি কন্টামিনেটেড, এইটা যদি কখনো আবার ঠিক উল্টো স্যানিটেশন যদি ভালো না হয়, মানে পয় প্রণালীর ব্যবস্থার সঙ্গে যদি খাবারের জলের কোনোভাবে লিঙ্ক হয়ে যায়, তাহলে কিন্তু সেই ভাইরাসটা যে ইনফেক্টেড, তার শরীর থেকে ওই খাবারের জলে চলে গেল। ঠিক আছে, সুতরাং এটা সেই জন্য জলবাহিত বা খাদ্যবাহিত বলা হচ্ছে। যে এবার সাধারণভাবে আমাদের সেটা দেখে নিতে হবে যে একজন যদি ইনফেকশন হয় ঘরে, তাহলে কিন্তু দেখা গেছে ইনফেক্টিভিটিটা 2 সপ্তাহ আগে থেকে, সেটা তো বোঝার উপায় নেই, কারণ তার তো কোনো উপসর্গই তখনও আসেনি। উপসর্গগুলো নিয়ে পরে হয়তো আলোচনা হবে। এবার এই উপসর্গের অনসেটের 2 সপ্তাহ আগে থেকে এবং 1 সপ্তাহ পর পর্যন্ত সেই ইনফেক্টিভ থাকে, মানে তার স্টুল দিয়ে, মানে মলের মাধ্যমে ভাইরাসটা নির্গত হতে থাকে। তো সুতরাং তার শরীর থেকে বেরোচ্ছে, এবং সেটা যদি সে হাত না ধুয়ে করছে, বা সেটা যদি পরিষ্কার করে ঠিক করে ডিসপোজ না করা হচ্ছে স্টুলটাকে, তাহলে কিন্তু তার অন্যের শরীরে ছড়িয়ে পড়ার ভাইরাসটার সম্ভাবনা থাকছে। সংক্রমণটা এভাবে হচ্ছে।
সেটা হচ্ছে হেপাটাইটিস এ আর ই এর ক্ষেত্রে আর এ আর ই হচ্ছে সংক্রমণ করাতে পারে জল বা খাদ্যের মাধ্যমে। এরম নয় যে ছোঁয়া থেকে হয়, ছোঁয়া থেকে হয়। বন্ধু যেটা না ভাবছেন। না না, হাত আমরা যদি পার্সোনাল হাইজিন মেনটেন করি, একেবারে। মানে বাড়ির লোকেরা পরিষ্কার হাত ধুচ্ছে, তাকে একটু আলাদা করে তার স্টুলটা যেন কোনো ভাবে অন্যের হাতে চলে না আসে, একদম ঠিক আছে, এইভাবে। এবং হাত ধোয়া, সে নিজেও তার পরিষ্কার হাইজিন মেনটেন করবে। এগুলো দেখা গেছে যেসব দেশে আমাদের স্যানিটাইজেশন বা হাইজিনটা পুয়োর, সেখানে কিন্তু বাচ্চাদের এর সংক্রমণটা বেশি। আর ঠিক উল্টো ভাবে যেখানে হাইজিন ভালো, মানে যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বয়সকালে সংক্রমণ হচ্ছে। কারণ হচ্ছে তারা ছোটবেলায় সেই সংক্রমণটা হচ্ছে না, পরে কোনোভাবে যদি একটা হয় তখন তার রোগটা প্রকাশ পাচ্ছে। ছোটদের মধ্যে এত বেশি নেই, না, আমাদের এখানে ছোটদের মধ্যেই এইগুলো হয়। এবং সেটা কিন্তু এক তরফে ভালো, তার কারণ ছোটদের মধ্যে সংক্রমণ হলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাসিমটমেটিক থাকে, মানে কোনো উপসর্গবিহীন। হয়তো বাচ্চার একটা জ্বরজারি হলো, জন্ডিসও হলো না। আমরা তো সবাই জ্বরজারি হলে সবার লিভার ফাংশন টেস্ট করছি না, তো সেক্ষেত্রে তার একটা ইমিউনিটি ডেভেলপ করে গেল। তার আর ভবিষ্যতে কিন্তু এই ভাইরাস যদি সংক্রমণ একবার হয়, সারা জীবন ইমিউনিটিটা থেকে যায়, তাই দ্বিতীয়বার কিন্তু ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে। আচ্ছা আচ্ছা, আরেকজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি সঞ্জীব কুমার মন্ডল কথা বলছি দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিককারী। বলুন। আজকে প্রথম প্রশ্ন, যে হেপাটাইটিসের তো বিভিন্ন ভাগ আছে, এর মধ্যে কোনটা মানে সবচেয়ে বেশি ক্ষতিকর, 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সব ধরনের ভ্যাকসিন কি হেপাটাইটিসে পাওয়া যায়? আর অনেক টুথব্রাশ বা এগুলো তো ব্যবহার করা যাবে না, সেলুনে গিয়ে নানান ধরনের সতর্কতা অবলম্বন, মানে যারা সেলুনের বিষয়টা মানে কে সম্পর্কে মানে কি তারা কি সাবধানতা খুব রিলিভেন্ট প্রশ্ন সঞ্জীব বাবু, অশেষ ধন্যবাদ। খুব রিলিভেন্ট প্রশ্ন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে হেপাটাইটিস এ আর ই কিন্তু জলবাহিত বা খাদ্যবাহিত, এবং এটা কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস করে এগুলো। হ্যাঁ, অ্যাকিউট মানে হচ্ছে ভাইরাসটা ঢুকলো শরীরে, উপসর্গ এলো, এবং ধীরে ধীরে ভাইরাসটা 1-2 সপ্তাহের মধ্যে শরীর থেকে বেরিয়ে গেল, যেটা বলছে ইনফেক্টিভিটি হয়তো আর 1 সপ্তাহ থাকলো, এবং তারপরে 2 সপ্তাহের মধ্যে রুগীও পুরো সুস্থ হয়ে গেল, জন্ডিস কমে গেল বা লিভারের প্রদাহটা কমে গেল, নিজের থেকে রুগী সুস্থ হলো। 1 থেকে 2 মাসের মধ্যে রুগীরা কমপ্লিটলি সুস্থ হয়ে ওঠে। কিন্তু যেটা ক্রনিক হেপাটাইটিস করে সেটা হচ্ছে হেপাটাইটিস বি আর সি। দেখা গেছে 100 জনের মধ্যে হেপাটাইটিস বি যদি বয়সকালে সংক্রমণ হয়, ধরুন 20 বছর বয়সের পরে, তাহলে 95 জন হয়তো নিজের থেকে সেটা অ্যাকিউট ভাইরাস হেপাটাইটিসের মাধ্যমে ক্লিয়ার করে দিল, কিন্তু 5 জনের কিন্তু ক্রনিসিটি হতে পারে। আর অন্যভাবে বাচ্চাদের যদি এই ভাইরাস কোনোভাবে সংক্রমণের সম্ভাবনা হয়, তাহলে কিন্তু তাদের ইমিউনিটি তো অতটা ভালো থাকে না, তাদের ক্ষেত্রে ক্রনিসিটি বা অনেক দিন থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল। সেখানে ঠিক উল্টো, 95 বাচ্চাদের যদি সংক্রমণটা ঘটে থাকে হেপাটাইটিস বি এর, সেটাতে মানে যদি হয়ে থাকে কারুর, তাহলে তাদের মধ্যে 95 ভাগ কিন্তু ক্রনিকে চলে যাবে। ক্রনিক মানে 6 মাসের ওপর ধরে ভাইরাসটা শরীরে থাকছে, এবং সেটা কিন্তু নিজের ইমিউনিটি সে কিন্তু ক্লিয়ার করতে পারছে না, এবং তার মাধ্যমে ভাইরাসটা লিভারের ক্ষতি ক্রমাগত করতে করতে সেখানে সিরোসিসের সম্ভাবনা থাকছে, যেটা হেপাটাইটিস এ বা ই এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো এই সিরোসিস যদি হয়ে যায় এবং সেখানে ক্যান্সারের সম্ভাবনা থাকছে। হেপাটাইটিস সি এর ক্ষেত্রেও তাই, 100টার মধ্যে দেখা গেছে যে 80 থেকে 70 থেকে 80 জন ক্রনিসিটিতে চলে যায়, এবং সেই ক্রনিসিটি হলে বারবার করে লিভারটা যে প্রদাহ চলছে, একটা লো গ্রোয়িং ইনফ্লামেশন চলবে বা প্রদাহ চলছে, সেটা কিন্তু প্রথমে বোঝা যায় না। মানে উপসর্গের কথা যদি পরে যদি আলোচনা করি তখন সেটা আমি বলছি। আমি এই যে কিভাবে সংক্রমণ ঘটছে বা তার ফলশ্রুতি কি হচ্ছে সেটা নিয়ে বলছি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে যে এই ক্রনিসিটি যখন হয় তখন কিন্তু এগুলো মারাত্মক আকার ধারণ করে, এবং সেখানে সিরোসিস হয়ে গেলে সেখানে ক্যান্সারের রিস্ক থাকে এবং মরণঘাতী হতে পারে। সুতরাং এইটা, এবং ভ্যাকসিনের কথা যেটা হলো, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন আছে, কিন্তু হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ভ্যাকসিন নেই। হ্যাঁ, একদম একদম। বন্ধুরা একের পর এক ফোন করছেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন রাখছেন আমাদের কাছে। এই মুহূর্তে যে কথা বলবো, যে বন্ধু একটু আগেই ফোন করেছিলেন তার একটি প্রশ্নের উত্তর হয়েছে, কিন্তু আরেকটি, যে যখন একজন রোগী ফিরছেন তারপর তার খাওয়া দাওয়ায় কি বাদ দেওয়া হবে, কি কি থাকবে, সেটা ভেজিটেবলস, ফ্রুটস এবং যে কোনো খাবারের ক্ষেত্রে। হ্যাঁ, ফিরছেন মানে আমি একটা প্রথমেই কথা বলি যে হেপাটাইটিস হলেই কিন্তু প্রচন্ড প্যানিক করলাম, ভয় পেয়ে গেলাম, সেটা কিন্তু ব্যাপার নয়। হেপাটাইটিস হলে আমরা কিন্তু ডাক্তারেরা বলি বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব। কিছু মনিটরিং এর মাধ্যমে আমরা দেখি যে তাদের কোনো সিরিয়াসনেস আসছে কিনা। সুতরাং বিলিরুবিন বেড়ে গেছে মানেই একদম আকাশ মাথায় ভেঙে পড়লো তা কিন্তু নয়। সুতরাং ফিরছেন মানে হাসপাতাল থেকে ফিরছেন সেটা কিন্তু নয়। মানে বাড়িতে রেখেই কিন্তু আমরা সাধারণত, আমি যে চিকিৎসা করি, বলি যে না, এটা নিয়ে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। হেপাটাইটিস এ বা ই যেটা জলবাহিত বা খাদ্যবাহিত বললাম, এবং যেটা অ্যাকিউট হেপাটাইটিস করে, ক্রনিসিটির কোনো সম্ভাবনা থাকে না। মানে অ্যাকিউট বলতে স্বল্প মেয়াদী ইনফেকশন এবং প্রদাহ যে নিজের থেকে ঠিক হয়ে যায়,
আমাদের শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভাইরাল হেপাটাইটিস বলতে সাধারণ ভাষায় কিন্তু সেটাই বুঝি, কেন সেটা একটা আমাদের কাছে উপসর্গ নিয়ে আসে, যে হঠাৎ করে জন্ডিস হলো, খিদে কমে গেল, জ্বর আসছে, এইরকম কিছু উপসর্গ। সেখানে তারপর বিলিরুবিনটা বাড়ছে, বাড়ির লোক প্রচন্ড চিন্তান্বিত হয়ে পড়ে যে কি খাওয়াবো, এবং যেটা মিথ আমি বলছি যে আখের রস খাওয়ানো আর গ্লুকোজের জল খাওয়ানো। মানে আমি তো যদি দেখি যে গ্লুকোজের জল খাওয়াচ্ছে আর আখের রস খাওয়াচ্ছে, প্রথমেই ওটাকে সরিয়ে দিই। কারণ আপনি ভেবে দেখুন, ওই আখের রস যে আখ থেকে তৈরি হচ্ছে তার উপর মাছি বসেছিল কি না? একদমই তাই, ওপেন থাকছে রাস্তায়। সেটা কি স্বাস্থ্যসম্মত খাবার হলো? যেটা আমরা বলছি স্বাস্থ্যসম্মত খাবার মেনে চলা বা স্বাস্থ্যবিধি মেনে চলা, হলো না। আর গ্লুকোজ, আপনি একদিন সুস্থ অবস্থায় গ্লুকন ডি হঠাৎ করে প্রচুর খেয়ে দেখবেন তো কেমন লাগে। মিষ্টি এত যে আপনার গা গুলি উঠবে। রুগীর এমনিতেই একটু নজিয়া বা বমি বমি ভাব, খিদে কম থাকে, ক্ষুধামান্দ থাকে। তো সেখানে যদি আপনি শুধু গ্লুকোজ খাইয়ে যান আর আখের রস খাওয়ান, তাহলে কিন্তু পুষ্টি পূরণ হলো না। আমাদের সুষম খাদ্য যেটা জরুরি, লিভার যখন সেলগুলো ভেঙে গেছে, কোষগুলো ঘর ভেঙে গেছে লিভারের, সেটা সে নিজেই কিন্তু তৈরি করতে পারে। লিভারের এটা কিন্তু বিরাট একটা ক্ষমতা, যে লিভারের ঘর যখন হঠাৎ করে ভেঙে যায়, লিভার কিন্তু নিজের থেকে পুরো তৈরি হয়ে যেতে পারে। এই নিয়ে একটা গ্রিক মাইথোলজির একটা বড় গল্প আছে, যাক সেটা আমি এক্ষুনি বলছি না, পরে সময় পেলে বলছি। তো সেক্ষেত্রে লিভার যে তৈরি করবে তার কিন্তু সব উপাদানগুলো জরুরি, সেখানে শুধু গ্লুকোজ নয়, তাকে সেখানে ফ্যাট, প্রোটিন, কেন সেলের মধ্যে সেল মেমব্রেনে ফ্যাট থাকে, সেলের বিভিন্ন প্রোটিন থাকে, সেটা কিন্তু লিভার নিজেই তৈরি করে নেবে, কিন্তু তার উপাদানগুলো তো যোগান দিতে হবে। সেই খাদ্যাভ্যাসটা সেখানে এসে কিন্তু আমাদের ওই শুধু গ্লুকোজ আর সিদ্ধ খাবার, এটা কিন্তু মিথ। তাকে তার পছন্দের খাবার দিতে হবে, বাড়িতে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে। তার মানে এই নয় যে আমি বলছি যে আপনি কোথাকার বিরিয়ানি নিয়ে এসে খান পরের দিনই, কিন্তু ওই যে সিদ্ধ কিছু নুন দেবো না, হলুদ দেবো না, মানে একদম ব্ল্যান্ড ডায়েট, তা কিন্তু রুগীর অলরেডি একটা ক্ষুধামান্দ ভাব চলছে। তাকে একটু টেস্টি খাবার, একটু সুস্বাদু খাবার না দিলে সে কিন্তু খেতে পারবে না। তাই তাকে আমি সুস্বাদু এবং মানে সুষম খাদ্য, সেখানে ডিম, মাছ, মাংস কোনোটাতেই বারণ নেই, কিন্তু প্রিপেয়ার করাটা, বানানোটা একটু হালকা পাতলা করে করতে হবে। আমি একদম তেল ছাড়া সেটা বলছি না, কারণ ফ্যাটও কিন্তু লিভারকে তৈরি করতে লাগবে সেখানে। এবং সেই জন্য আবার অনেকের ধারণা থাকে যে না, একদম সিদ্ধ সিদ্ধ খাবার, সেখানে প্রোটিনও থাকবে না, মাছ মাংস ডিম বন্ধ, এরকম একটা ভাতের মধ্যে ঢেঁড়স, সেটা ভালো, ভেজিটেবলস অবশ্যই জরুরি, হ্যাঁ, কারণ ভেজিটেবলস এ ফাইবার আছে, তার স্টুলের জন্য ভালো হবে। কিন্তু ফ্রুটস, ভেজিটেবলস এর সঙ্গে নর্মালি আমরা যা খাবার খেতে অভ্যস্ত সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ নাহলে সে কিন্তু অপুষ্টিত, এবং সেক্ষেত্রে দেখা গেছে যদি পুষ্টি ঠিক করে না হয়, সেই হেপাটাইটিস কিন্তু আরো ক্রমবর্ধমান এবং অনেক দিন ধরে স্টে করে। ঠিক আছে, তাই রোগীকে যদি তাড়াতাড়ি সুস্থ করতে হয়, তাকে সব থেকে জরুরি রেস্ট এবং সুষম খাদ্য দেওয়া। ফেসবুকে এক বন্ধু প্রশ্ন করেছেন, রাজ চৌধুরী, প্রথম লিখেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তারপর বলছেন 15 মাস আগে আমার হয়েছিল, আমার এখন আর ব্যথা নেই, কিন্তু আমি এখন খুব ডায়েটে চলি, আমার ওজন আগে 65 কেজি, এখন হয়েছে 58 কেজি, আর কি ভয়ের কোনো কারণ আছে? ওই যে বললাম কারণটা জানা জরুরি। ওনার হেপাটাইটিস এ না ই হয়েছিল, অথবা বি না সি হয়েছিল। ঠিক আছে, বি সি কিন্তু ক্রনিসিটির একটা সম্ভাবনা থাকে, তাই যদি বি হয়ে থাকে তাহলে 6 মাস বাদে আমরা বলি সেই হেপাটাইটিস বি এর সারফেস অ্যান্টিজেনটা আরেকবার টেস্ট করে নাও। যদি শরীরে থেকে যায় তাহলে তো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যদি সি হয় সেখানে কিন্তু ক্রনিসিটির চান্সটা অনেক বেশি, মানে 6 মাসের বেশি থেকে যাওয়া, এবং 6 মাসের বেশি থাকলেই দেখা গেছে যে সেই শরীর থেকে কিন্তু আমরা প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে ভাইরাসটাকে নির্মূল করতে পারছি না, যেটা হেপাটাইটিস এ বা ই এর ক্ষেত্রে সম্ভব হচ্ছে প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে। ওই ভাইরাসগুলো এমন ধরনের ভাইরাস নিজেদের জিনগত পরিবর্তনের জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে তো ওজনও প্রচুর কমে যায়, সেটা কতটা অবধি কমা বাঞ্ছনীয়? হ্যাঁ, বাঞ্ছনীয় কথা নয়, যে আমরা তখন আমাদের একটা ক্ষুধামান্দ হয় আর বাড়ির লোকের রেস্ট্রিকশন, এই দুটো মিলিয়েই ওজনটা কমে কিন্তু। ঠিক আছে, এবং সেখানে ওজন কমে যাচ্ছে, একটা যে কোনো অসুস্থতার সময় তো একটা খিদে কমে যায়, ওজনটা সেই কারণে কমছে, কিন্তু তাকে যদি তার পরবর্তী সময় ঠিকঠাক খাওয়ানো হয় তাহলে কিন্তু কদিনের মধ্যেই সে তার ওজন, হ্যাঁ, সুতরাং এটাই নয় যে ওজন, সেক্ষেত্রে ওজন কমানো উচিত। সে যদি স্থূলকায় থাকে, সে যদি তার আগে থেকে ফ্যাটি লিভার থাকে, তাহলে অবশ্যই যে কোনো রোগীর উচিত বা যে কোনো আমাদের মানুষের উচিত যে আমাদের ওজনটা কমিয়ে নর্মাল ওজনে নিয়ে আসা। বন্ধু আছেন ফোনে। না, একটা প্রশ্ন, যে ক্রনিক হেপাটাইটিস আর সিরোসিসের মধ্যে কি তফাৎ? হ্যাঁ, ক্রনিক হেপাটাইটিস বলতে বুঝি যে আমরা যে ভাইরাসটা যখন শরীরে 6 মাসের বেশি স্টে করে যাচ্ছে এবং লিভারটার প্রতিনিয়ত ইনজুরি চলছে। ঠিক আছে, এবার এই ইনজুরি মানে ভাইরাসটা লিভারের কোষগুলোকে ধ্বংস করছে, তো সেই ধ্বংস করার একটা অনেক দিন ধরে চলতে থাকে সবার, এবং এই ধ্বংস যখন হয় তার সঙ্গে একটা ফাইব্রোসিস বা তন্তু জাতীয় পদার্থ লিভারে কিন্তু রিপ্লেস হয়, যে কোষগুলো নষ্ট হচ্ছে তার জায়গা তো কেউ নেবে,
তন্তু জাতীয় পদার্থ তৈরি হচ্ছে লিভারের মধ্যে। সেই তন্তুর পরিমাণ যখন অনেকটা বেড়ে যায়, সেটাকে আমি ক্রমবর্ধমান পর্যায়ে, আজকালকার দিনে ফাইব্রোস্ক্যান বলে একটা মেশিন এসছে, যেটা আগে ছিল না, যে ইউএসজির মতো একটা মেশিনের মাধ্যমে আমরা ধরে ফেলতে পারি তার কতটা শরীরে লিভারে তন্তু জাতীয় পদার্থ এসছে, এবং সেখানে F1, F2, F3, F4 মানে এই ফাইব্রোসিসের F নিয়ে 1, 2, 3, 4 ভাগ করা হয়। সেখানে দেখা গেছে ওই F4 কে আমরা সিরোসিস বলি, একটা মাপ চলে আসে। তো এই স্টেজগুলোর মধ্যে দিয়ে এগোতে হবে, যে প্রথমে লিভারটা নষ্ট হয়েছে, সেখানে কোষগুলো নষ্ট, এবং কোষগুলো যখন ক্রমাগত নষ্ট হচ্ছে তখন তন্তু জাতীয় পদার্থটা জমছে এবং ফাইব্রোসিস হচ্ছে। সেই ফাইব্রোসিস যখন অত্যধিক মাত্রায় পৌঁছয় তখন সেটা সিরোসিস। তাই ক্রনিক হেপাটাইটিস মানেই সিরোসিস তা কিন্তু নয়, এটা কিন্তু অনেক দিন সময় লাগে। ধরুন হেপাটাইটিস সি এর ক্ষেত্রে দেখা গেছে এক ক্রনিক ইনফেকশনের 10 বছর বাদে 40 জনের সিরোসিসে পৌঁছে। 100 জনের মধ্যে 100 জনই যে হবে তা নয়, 40 জন সিরোসিসে পৌঁছে। এরকম ভাবে আমরা পর্যালোচনা করে বিভিন্ন দেখা গেছে যে এইভাবে হচ্ছে। এবং হেপাটাইটিস বি এর ক্ষেত্রেও দেখা গেছে যে অনেকেই তার ইমিউনিটির মাধ্যমে হয়তো ভাইরাসের রেপ্লিকেশন বা ভাইরাস তৈরির ক্ষমতাটাকে কমিয়ে রাখছে, সেক্ষেত্রে কিন্তু লিভারের অতটা ক্ষতি হচ্ছে না। আবার যাদের ইমিউনিটিটা ঠিক অতটা ভালো নয়, তাদের দেখা যাচ্ছে ভাইরাসটা অনেক সংখ্যায় গ্রো করছে এবং সেখানে লিভারটাকে প্রতিনিয়ত ড্যামেজ করে চলছে। সুতরাং আমাদের এই ভাইরাস হেপাটাইটিসটা কিন্তু শুধু ভাইরাসের উপর ডিপেন্ড করে না, আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কতটা আছে এবং কোন অবস্থায় আছে, সেগুলো একাধিক উপর আমাদের এই ভাইরাস এবং শরীরের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে, এর মাধ্যমে লিভারের কতটা ক্ষতি হচ্ছে এবং কতটা ফাইব্রোসিস বা তন্তু জাতীয় পদার্থ জমছে সেটা ডিপেন্ড করছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন 100.1 FM গোল্ডে, এই মুহূর্তে শুনছেন খবর। রাত্রি ঠিক একেবারে 10টা 10 অব্দি খবর চলবে, কিন্তু আমরা ফেসবুক লাইভে আছি, অর্থাৎ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ দুটোতে আপনারা সাইমালটেনিয়াসলি আমাদের দেখতে পাচ্ছেন। 10টা 10-এ রেডিও যারা টিউন করেছিলেন তারা আবার রেডিওতে চলে আসতে পারবেন, অর্থাৎ রেডিওতেও প্যারালালি শুনতে পারবেন। আপনি গ্রিক মাইথোলজির গল্পটা বলছিলেন, এই অবসরে সেই গল্পটা বরং শোনা যায়। হ্যাঁ, এটা একটা মজার গল্প আছে যে প্রমেথিউস ছিলেন আমাদের গ্রিক দেবতা ছেলে। তো তিনি চাইতেন যে আমাদের স্বর্গে একটা আলো ছিল, স্বর্গে জ্ঞানের আলো। সেই স্বর্গের জ্ঞানের আলো, তিনি একটু মানবতাবাদী ছিলেন গ্রিক মাইথোলজি অনুসারে। তো তিনি চাইতেন পৃথিবীর মানুষ সেই আলোকের সংস্পর্শে আসুক, কিন্তু তার বাবা সেটা পছন্দ করতেন না, তার এই মানবতাবাদী চরিত্রটাকে। তারা চাইতেন যে না, স্বর্গের মধ্যেই সেই জ্ঞানের আলো থাকবে। তো সেই একবার প্রমেথিউস কি করলো, ওই জ্ঞানের আলো চুরি করে পৃথিবীতে দিয়ে এলো এবং আমরা আলোকিত হলাম, তারপরে এই জ্ঞানের আলোয় আলোকিত হলো। কিন্তু এর সাজা হিসেবে ওই প্রমেথিউসের বাবা তিনি অর্ডার করলেন যে ওনাকে একজন কি শাস্তি দেওয়া যায়। তো শাস্তির বিধান হলো যে একটা ঈগল তার প্রমেথিউসের লিভারকে কুড়ে কুড়ে রোজ খাবে, রাত সকালে এসে খাবে, আর প্রমেথিউস ওইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হলো। দেখা গেল যে পরের পর দিন চলে যাচ্ছে, সে কিছুতেই মারা যাচ্ছে না। কেন? পরে সেটা জানা গেল যে লিভার কিন্তু নিজের ঘর নিজে তৈরি করে নিতে পারে। সে খানিকটা খেয়ে যেত সেই ঈগল পাখি, কিন্তু তার বাকি লিভারটা কিন্তু পরের দিনের মধ্যে আবার রাত্রের মধ্যে আবার নর্মাল অবস্থায় ফিরে আসতো। তাই এইটাই দেখা গেছে যে আমাদের লিভার কিন্তু নিজের ঘরগুলো কিন্তু নিজেই তৈরি করে ফেলতে পারে। তার মানে আমরা যে বলি যে জন্ডিস হলে লিভারের কিছু সেল নষ্ট হয়, এন্ড দ্যাট ইজ এ পার্মানেন্ট ড্যামেজ, এটা কি ভুল তথ্য? হ্যাঁ, অ্যাকিউট কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাকিউট হঠাৎ করে যে ড্যামেজটা হচ্ছে সেটা কিন্তু লিভার তৈরি করে নিতে পারে, কিন্তু ক্রনিক মানে একটা ভাইরাস কন্টিনিউয়াসলি যদি সেকে আঘাত করতে থাকে, তাকে যদি নির্মূল না করা যায়, তাহলে লিভার কিন্তু নিজে থেকে তৈরি হবার ক্ষমতা রাখছে না। এবং সেটা কিন্তু তখন লিভারের কিছু কোষ আছে, সেটা ওই তন্তু জাতীয় পদার্থ তৈরি করে লিভারের কোষের যে জায়গাটাকে নিয়ে নিচ্ছে, তাই লিভারের কোষগুলো নতুন করে তৈরিও হতে পারছে না। সেক্ষেত্রেই কিন্তু সিরোসিস হচ্ছে, যেটা ক্রনিক হেপাটাইটিসে হয়। এবং এই ক্ষেত্রে আমি শুধু হেপাটাইটিস কেন, আমি যেটা বলছি যে ক্রনিক একটা অনগোয়িং ইনজুরি, ধরুন মদ্যপানের মাধ্যমে ক্রনিক অনগোয়িং ইনজুরি হচ্ছে, সেখানে সিরোসিস হচ্ছে। আমাদের ফেসবুকে লাইভে এক বন্ধু লিখছেন, যাদবেন্দ্র পান্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, অসাধারণ উপস্থাপনা ও আলাপচারিতা, না করা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছি, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সুনিতা দাস লিখছেন, শুনছি ও দেখছি, অনেক কিছু জানতে পারছি। শ্রী গোপীনাথ পাল বলছেন, সাথে আছি, চন্দনী আফরি রাজবাড়ি থেকে। রাজ চৌধুরী লিখছেন, আমারও ছিল, মানে ফ্যাটি লিভারের কথা যখন হচ্ছিল তখন উনি বলছেন। আর
আমাদের এগুলো লিখেছেন আমাদের 100.1 FM গোল্ড কলকাতার লাইভ থেকে, ওই পেজে যে লাইভ হচ্ছে তার সঙ্গে আমাদের আকাশবাণী কলকাতা, সেখানেও আমাদের যে লাইভ হচ্ছে সেখানকারও বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং তারা লিখছেন যে সেখানেও তারা পছন্দ হচ্ছে অনুষ্ঠান, ভালো লাগছে অনুষ্ঠান, এই সমস্ত কথাই বলছেন শুভ সন্ধ্যা, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন ডাক্তারবাবু। অনুষ্ঠানের সঙ্গেই আছে মুর্শিদাবাদ থেকে কাশীনাথ মণ্ডল, শুভ সন্ধ্যা বোলপুর থেকে। আচ্ছা, হরিহর নৃত্য মন্দির থেকে বলছেন আমরা খুব দুধ চা খাই, তাতে কি আগামী দিনে অসুবিধে হবে? আরেক বন্ধুও বলেছেন যে ইমরান দাদা, সকালে দুধ চা খেলে কি গ্যাস হয়? গ্যাসটা তো বাঙালির অঙ্গাঙ্গিভাবে জড়িত। হুম। তো যাই হোক, দুধ চার ক্ষেত্রে বলবো যে আপনার যদি শরীরে মেদ আধিক্য থাকে, মানে স্থূলকায় থাকেন, বা শরীরে যদি ডায়াবেটিস বা কোলেস্ট্রলের রোগ থাকে, তাহলে কিন্তু যতটা পরিমাণে ফ্যাট রেস্ট্রিকশন করা উচিত সেটা কিন্তু মেনটেন রাখতে হবে। এবং দুধের মাধ্যমে বা চিনির শর্করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আমরা গ্রহণ করছি শরীরে। এবং চাটা তো আমরা চট করে খেয়ে নিচ্ছি, হয়তো একবার কেন, আমরা 3-4 বার দিনে 4-5 বার 4 কাপ চা খেয়ে নিচ্ছি, এবং প্রত্যেকবার কিন্তু ওই দুধ আর চিনি শরীরে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শরীরের সত্যিই ক্ষতিকর হতে পারে। একবার হয়তো খেলে হয়তো অতটা ক্ষতি হবে না, কারণ সামান্য পরিমাণে যাচ্ছে। এবং আমরা তো দুধ দিয়ে চা বানাই না, চায়ের মধ্যে খানিকটা দুধ মেশাচ্ছি। চাটা কিভাবে বানানো হচ্ছে সেটাও কিন্তু খুব জরুরি। আমরা যদি দুধের মধ্যে চা দিয়ে বানাই তাহলে কিন্তু সেইটা খাওয়া একদমই ঠিক নয়। আর যেটা গ্যাসের কথা জিজ্ঞেস করলেন, গ্যাস বলতে কি বোঝাচ্ছেন সেটা আমি বুঝতে চাইবো। তবে হ্যাঁ, গ্যাস যদি আপনি বলেন যে পেট ফুলে যাচ্ছে বা বাতকম্য বেশি হচ্ছে, দুধ থেকে কিন্তু সেটা হতে পারে। ঘন দুধ খেলে সেটা হতে পারে। চায়ে যেটুকু দুধ দিচ্ছে তার জন্য হয়তো না হতে পারে, কিন্তু দুগ্ধ জাতীয় যাদের গ্যাসের প্রবণতা আছে, পেট ফুলে যাচ্ছে বা অত্যাধিক পরিমাণে বাতকম্য হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন দুগ্ধ বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খেতে একটু মানা করি। কারণ ওগুলোতে আমাদের ইন্ডিয়ানদের দেখা গেছে যে আমাদের যে দুধ হজম করার এনজাইম কিন্তু ধীরে ধীরে বয়সকালে কমে যায়। সুতরাং সেই দুধটা আমরা ফার্মেন্ট করতে পারি না, হজম করতে পারছি না। সেটা কোলনের ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর গ্যাস তৈরি করছে, এবং সে কারণে আমাদের গ্যাসটা পেটে তৈরি হয়ে পেট ভার হচ্ছে এবং নির্গমন হচ্ছে। সুতরাং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাজ চৌধুরী লিখছেন আমাদের ফেসবুক পেজে, এভিয়ান 400 মিলিগ্রাম আর লিভ 52, এই দুটো মেডিসিন লিভারের জন্য কি কার্যকর? দেখুন, একটা কথা বলি, এই লিভ 52 নিয়ে কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমরা কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, আমরা লিখতেও পারি না, কোনো কমেন্টও করবো না। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, লিভারের ইনজুরির ক্ষেত্রে, ড্যামেজের ক্ষেত্রে, যেটা এখনো আলোচনা করেনি, ওষুধ কিন্তু একটা অন্যতম উপাদান। ঠিক আছে, এই ওষুধ আমরা যে যথেচ্ছাচার ওষুধ খাচ্ছি, ধরুন একটা ব্যথা, একটু মাথা ব্যথা হলো, আমরা একটা এনসেড জাতীয় ওষুধ যেমন আইবুপ্রোফেন বা ওই জাতীয় ওষুধ খেয়ে ফেলছি। কিছু একটা অন্য, এবং আজকালকার দিনে যে টিবির ওষুধ, মানে টিবির ওষুধ তো দেওয়া জরুরি, কিন্তু যদি মনিটর না করা হয়, কখনো কোনো টিবির ওষুধের জন্য কিন্তু লিভারের প্রদাহ হতে পারে। সুতরাং ওষুধ থেকেও কিন্তু লিভার, এবং কি কখনো কখনো দেখা গেছে কিছু কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট, যে হার্বাল প্রোডাক্ট বা ওই যে অশ্বগন্ধারে এইগুলো হয়, তার মধ্যে এমন কিছু মিশ্রণ থাকে যেগুলো কিন্তু লিভারের প্রদাহ করতে পারে, যেটাকে আমরা বলি ক্যাম ইনডিউসড, হ্যাঁ, কন্টেম্পোরারি আর অল্টারনেটিভ মেডিসিন ইনডিউস লিভার ইনজুরি। তো সুতরাং এই ব্যাপারে কিন্তু মানুষ অনেকে এমনি শুরু করে খাচ্ছে বা এই খাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু লিভারের পক্ষে ক্ষতিকারক হতে পারে, তাই না জেনে, এবং আর্সেনিক টার্সেনিক থাকে ওগুলোর মধ্যে হয়তো, তো সেইগুলোও কিন্তু লিভারের ক্ষতি করতে পারে। অ্যালোপ্যাথিক ওষুধও করতে পারে, একাধিক ওষুধ আছে যেগুলো লিভারের প্রদাহ করে। এবং ড্রাগ ইনডিউস হেপাটাইটিস যেটা আমরা বলি, এবং সেটাও কিন্তু ক্রনিক হেপাটাইটিস করে সিরোসিসও করতে পারে। আমরা এই যে হেপাটাইটিসের কথাটা বলছি, কমনলি দেখুন আমরা বলে থাকি জন্ডিস। হেপাটাইটিস আর জন্ডিস কি পুরোপুরি সমার্থক? একদম, এটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল কোয়েশ্চেনটা। এবার যেটা বলি যে জন্ডিস মানে চোখ হলুদ হওয়া বা পেচ্ছাপ হলুদ হয়ে যাবা, এবং সাধারণভাবে আমরা যদি রক্তে টেস্ট করি বিলিরুবিনের মাত্রা 2-এর বেশি হওয়া, হ্যাঁ, তাহলেই দেখা গেছে যে চোখ হলুদ বা পেচ্ছাপ হলুদটাকে আমরা বুঝতে পারি 2-এর উপর গেলে। তো সেটাকে জন্ডিসের কারণ কিন্তু একাধিক। লিভারের রোগে যেমন জন্ডিস হয়, তেমনি আমরা যদি হিমোলাইটিক অ্যানিমিয়া বলে একটা জিনিস আছে, যে রক্তের কোষগুলো, হিমোগ্লোবিনের কোষগুলো দ্রুত ভাঙছে, সেখানেও কিন্তু বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, সেটাতেও জন্ডিস হয়। আবার পিত্তনালীর যদি কোনো প্রবলেম হয়, বা পিত্তনালীর মুখে যদি পাথর আটকায়, বা কোনো টিউমারের যদি পিত্তনালী ব্লকেজ হয়, সেখানেও কিন্তু বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়। সুতরাং আর হেপাটাইটিস মানে লিভারের প্রদাহ হলেও, সুতরাং এই 3টে মেন কারণ আছে যে জন্ডিস হবার। জন্ডিস মানেই হেপাটাইটিস নয়। এই হেপাটাইটিসটা বুঝতে গেলে আমাদের লিভার এনজাইমের টেস্ট করতে হবে, এলএফটি যেটা আমরা বলি লিভার ফাংশন টেস্ট। তার মধ্যে এসজিওটি আর এসজিপিটি
দেখে আমরা বুঝতে পারি এটা অ্যাকিউট হেপাটাইটিস কিনা, কারণ ওই ক্ষেত্রে কিন্তু এই এসজিওটি এসজিপিটির মাত্রা 1000-এর ওপর প্রায় চলে যায়। আচ্ছা, অন্যদিকে ক্রনিক হেপাটাইটিসে দেখা গেছে এটা কখনো নর্মালও থাকতে পারে, অথবা সাধারণত ওই 2 থেকে 3 গুণের মধ্যে থাকছে। নর্মালি আমরা এসজিওটি এসজিপিটি 30-এর নিচে ধরি, সেই 30টা হয়তো 100-র এদিক ওদিক ঘোরাফেরা করছে। অ্যালকোহলিক হেপাটাইটিসে আমাদের দেখা গেছে যে 400-র ওপরে কিন্তু কখনো ওঠে না, এই 100 থেকে 400-র মধ্যে এনজাইমটা ঘোরাফেরা করে। ঠিক আছে, তো এরকম কি কারণে হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি একটা এলএফটি দেখে। হ্যাঁ, তো সেটাকে আমরা বলি লিভারের প্রতি। অনেক ক্ষেত্রে এরকম হয় যে হেপাটাইটিস হয়েছে কিন্তু জন্ডিস হয়নি, মানে বিলিরুবিন হয়তো বাড়েনি, লিভারের কোষগুলো ড্যামেজ হয়েছে, সেটা এসজিওটি এসজিপিটি শুধু বেড়ে রয়েছে, তখনও বিলিরুবিন বাড়েনি। কারণ বিলিরুবিন বাড়তে গেলে যে আমাদের বিলিরুবিন যেখান থেকে বার হয় সেই জায়গাটাকে ড্যামেজ হতে হবে। যেমন আমি বললাম পিত্তনালী যদি ব্লক হয় সেটা, আবার কোষের মধ্যে যেখান থেকে বিলিরুবিন বার হয় সেখান থেকে যদি বাধাপ্রাপ্ত হয় তবে তখন সেই ধরনের হেপাটাইটিসের জন্ডিসটা অ্যাপিয়ার করতে থাকে। বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা অনুষ্ঠান শুনছেন 100.1 FM গোল্ড এবং লাইভ দেখছেন আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে। 22488085 এই নাম্বারে সরাসরি ফোনে কথা বলতে পারেন। ফোন করছেনও আপনারা আমাদের অতিথি ডক্টর সুজয় রায়ের সঙ্গে, এই শহরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে আমাদের বিষয় হেপাটাইটিসের লক্ষণ ও চিকিৎসা, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 আর ফেসবুকের কথা তো বললামই। আপনারা আবার যারা রেডিও শুনছিলেন তারা আমাদের সঙ্গে রিজয়েন করছেন ঠিক রাত 10টায়, 10:10 অর্থাৎ 10:10 আপনারা আবার আমাদের সঙ্গে জয়েন করে গেলেন। সংবাদ বিরতির পর একদম চলে আসুন 22488085-এ। আমরা হেপাটাইটিস জন্ডিস এই বিভ্রান্তিটা আপনার কাছে খুব চমৎকারভাবে কাটালাম, একদম খুব সাদা মাটা। আমি, সুস্মিতা ইত্যাদি আমরা কিভাবে বুঝবো বা বুঝতে আদৌ কি পারবো যে আমার হেপাটাইটিস হয়েছে? মানে আমি আপনার কাছে কখন যাব? দিব্য তো আছে, হয়তো কখনো একটু পেটটা খারাপ করছে, কখনো একটু হচ্ছে, গ্যাস করছে, বমি বমি পাচ্ছে, আছি, আবার দিব্যটা বিয়ে বাড়ি খেয়েও এলাম। এই সব মিলিয়ে হয় না আমরা নরমে গরমে ভালোই মন্দে চলতে থাকি, কিন্তু আমি সত্যি কোনো লক্ষণ কি আছে যা দিয়ে বুঝতে পারবো যে আমার হয়েছে? অবশ্যই আছে। অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম ফেজে হয়তো জন্ডিসটা আসছে না, প্রথমে যেটা হয় একটা ক্ষুধামান্দ, বমি বমি ভাব, হালকা জ্বর ভাব হচ্ছে পারে, দুর্বলতা, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, চোখে ব্যথা, মাথা ব্যথা, গাঁটে ব্যথা বা র্যাশও হতে পারে কিছু কিছু ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে। সুতরাং উপসর্গগুলো একটা যে কোনো ভাইরাল ইনফেকশনের মতো, যে কোনো একটা ভাইরাস ইনফেকশন। কিন্তু কখন বুঝবো যে হ্যাঁ এটা হেপাটাইটিসই হচ্ছে? হঠাৎ করে এই জিনিসগুলো তারপর ধীরে ধীরে কমতে থাকে, হয়তো খিদেটা একটু বাড়লো, জ্বরটাও কমলো, কিন্তু সেই সময় বিলিরুবিনটা বাড়তে থাকে, মানে আমাদের জন্ডিসটা এসে যায়। তখনই তো আসে রুগীরা, প্রথমেই তো কারোর একটা জ্বর হয়েছে মানে জ্বরের ট্যাবলেট, এবং অনেকেরই দেখা গেছে, যেটা আমি আলোচনা করছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে কিন্তু দেখা গেছে এটা অ্যানিকটেরিক, মানে জন্ডিস হয়নি। ইকটেরাস মানে জন্ডিসকে বোঝায়, ইকটেরাসের ওই ল্যাটিন কথায় খুনিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল, জন্ডিস ইংলিশে বলা হয়, তো অ্যানিকটেরিক হেপাটাইটিস বলে সেটাকে। মানে হচ্ছে যে শুধু উপসর্গ কয়েকটা হয়েছে, একটুখানি খিদে কমে গেছে, প্রোড্রোমাল ফেজ এটাকে আমরা বলি, যে যখনও জন্ডিসটা আসেনি, শরীরে ভাইরাস ঢুকলো, ভাইরাস ঢোকা থেকে উপসর্গ আসার ফেজটাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড, মানে ভাইরাসটা একটা পরিমাণ মতো সংখ্যায় পৌঁছে উপসর্গটা হাজির হলো। উপসর্গগুলো প্রথমে কি, এই যে ক্ষুধামান্দ, হাত পা ব্যথা, জ্বর ভাব, দুর্বলতা, মাথা ব্যথা, র্যাশ হতে পারে কখনো কখনো। তো এইগুলো হচ্ছে প্রথম উপসর্গ। তারপরে ইকটেরিক ফেজ বা জন্ডিস। এই ইকটেরিক ফেজ কিন্তু অনেকে বাচ্চাদের থাকে না, তখন সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়, বা কখনো কখনো বাচ্চাদের কোনো উপসর্গই হলো না, একটা জাস্ট একটা সর্দি কাশির মতো হলো, একটা তার ইমিউনিটি ডেভেলপ করে গেল। সুতরাং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, অ্যাকিউট হেপাটাইটিসে কিন্তু কখনো সবসময় কোনো না কোনো উপসর্গ নিয়ে আসবে, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে কিন্তু সত্যি কথা উপসর্গটা বোঝা যায় না। তার একটা অ্যাকিউট হেপাটাইটিস বি হলো, তখন হয়তো সে জন্ডিসটা এসে কমে গেল, কিন্তু ধীরে ধীরে তার ক্রনিকে পর্যবসিত হলো, এবং সেক্ষেত্রে কিন্তু তার শুধু একটুখানি দুর্বলতা, একটু খিদে কম, বমি বমি ভাব হয়তো থাকছে, আবার ভালো হয়ে যাচ্ছে, অবসন্নতা, ফ্যাটিগেবিলিটি যেটা আমরা বলি, সেটা কিন্তু খুব থাকে, যে সে ক্লান্তিতে ভুগছে, সবসময় তার কাজ করতে ইচ্ছে করছে না, একটা ক্লান্তি সব সময় থেকে যাচ্ছে, এটা কিন্তু ক্রনিক হেপাটাইটিসের একটা অন্যতম উপসর্গ। এবং তখন কিন্তু কোনো জন্ডিস হবে না, কিন্তু এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে, তখন কিন্তু যেটা বলছিলাম যে একটা সিরোসিসে পর্যবসিত হলে তখনও কিন্তু এই রকমই একটা সিমটম, একটু ক্লান্তি বাড়ছে, দুর্বলতা হচ্ছে, একটু অ্যানিমিয়া হচ্ছে, তখনও কিন্তু কোনো বোঝা যাচ্ছে না যে সিরোসিস হয়ে গেছে, সেটা ফাইব্রো স্ক্যান করে বুঝছি। এরপরে কখন উপসর্গটা আসবে সিরোসিসের ক্ষেত্রে, যখন
লিভারের ঘরগুলো পুরো ভেঙে 90% ভেঙে গেছে। আচ্ছা। তখন আর ফিরে আসার জায়গা নেই। তখন ধরুন একটা জন্ডিস এলো, পেটে জল এলো, লিভারের রোগে সিরোসিস হয়ে গেলে যেটা পোর্টাল হাইপারটেনশন আমরা বলি, তার জন্য গলার শিরা ফুলে গিয়ে রক্ত ফেটে রক্তপাত হচ্ছে, মানে রক্ত বমি বা কালো পায়খানা হচ্ছে। অথবা লিভারের যে আমাদের একটা অন্যতম কাজ হচ্ছে টক্সিন গুলো সরিয়ে রাখা ব্রেনের, তো সেইটা কাজ করতে পারে না বলে ব্রেনে আমাদের কিছু অন্ত্রের টক্সিন চলে যায়, সেজন্য আমাদের জ্ঞান চলে যায়, মানে আমরা হয়তো ভুলভাল কথা বলছি, চিনতে পারছি না। এইগুলো কিন্তু একদম লেট স্টেজে, যেটা আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি বলি। সুতরাং ডিকম্পেনসেটেড সিরোসিস, মানে সিরোসিসটা কম্পেনসেটেড ছিল, তার আগে কোনো সিমটম নেই বলবো না, ওই অবসন্নতা রয়েছে, ক্লান্তি, দুর্বলতা, ওজন কমে যাচ্ছে, এটা চলছে। কিন্তু এরপরে যখন অনেকটা আরো বেশি যখন অ্যাগ্রেভেট হলো, লিভারটা আরো নষ্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই ডিকম্পেনসেশনের ফিচারগুলো আসছে। এবং সেখানে তার মধ্যে হচ্ছে ওই রক্তবমি, কালো পায়খানা বা পেটে জল জমে যাওয়া, এবং তার কিডনির ফাংশনেরও প্রবলেম হয়, জ্ঞান হারিয়ে যাওয়া, এবং প্রতিরোধ ক্ষমতারও প্রবলেমের জন্য তাদের বারবার করে ইনফেকশন হয়, ধরুন নিউমোনিয়া, পেচ্ছাপের ইনফেকশন, বা পেটের জল যে জমছে সেখানে একটা ইনফেকশন হচ্ছে, এবং আলটিমেটলি লিভারে ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কি হ্যাঁ, আমি যেটা বলছি, হেপাটাইটিস অবশ্যই হতে পারে? এনসেড ব্যথার ওষুধ, ঠিক আছে, কিছু কিছু ধরুন ওই হরমোনাল প্রিপারেশন, হ্যাঁ, অনেকেই আজকাল হয় যে কোনো ওরাল কন্ট্রাসেপটিভ নিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তারা আমাদের কাছে এসে বলছে, ডাক্তারবাবু আমার খিদেটা কমে গেছে, একদম বমি বমি ভাব। আমাদের সন্দেহ হয় যে ওই জাতীয় ওষুধে বা কোনো প্রবলেম হচ্ছে কি, এলএফটি করলেই দেখা যাবে যে হ্যাঁ 600-700 হয়ে গেছে লিভারের এনজাইম, এসজিওটি, এসজিপিটি। আচ্ছা। টেস্ট না করলে ধরাও পড়তো না, কারণ জন্ডিস হয় না তাদের চট করে। এটা কিন্তু অনেকদিন ধরে খেলে ওই ক্রনিক, যদি বারবার করে লিভারটা অনেকদিন আমরা যদি ধরতে না পারি যে কেন হচ্ছে, এলএফটি করালাম না, সেটাও যদি অনেকদিন ধরে রুগী খেয়ে যায়, তার ওই ক্ষুধামান্দ, একটা খিদে কম, এই চলছে, কিন্তু সেই ওষুধের থেকেও কিন্তু হতে পারে। এবং সব থেকে মারাত্মক হচ্ছে টিবির ওষুধও কিন্তু এইগুলো করে। আমরা তাই বলি যে টিবির ওষুধ খেলে সবসময় লিভার ফাংশনটা ফলো করতে, এবং করাও হয়, মানে সরকারি প্রচেষ্টায়, যেটা আমরা সবসময় একটা লিভারের ফাংশন আমাদের হাসপাতালে আমরা শুরু করি, বা যেখানেই যে ডিপার্টমেন্টেই শুরু হোক, সবসময় কিন্তু লিভার ফাংশন টেস্টটা ফলো করা হয়। কেন, সবাই কিন্তু সবকটা ওষুধ সহ্য করতে পারে না, এবং বিশেষ করে যাদের লিভারটা দুর্বল, ধরুন ফ্যাটি লিভার আছে, বা যাদের একটু লিভারটা ক্রনিক হেপাটাইটিস অন্য কোনো কারণে আছে, সেখানে কিন্তু কোনো ওষুধ, আমরা টিভিতে তো সাধারণভাবে 4 রকমের ওষুধ ব্যবহার করা হয়, কোনো একটা ওষুধ তখন লিভারের ক্ষতি করছে, সেক্ষেত্রে আমাদের তখন টিবির ওষুধ বন্ধ করে অন্য রকমের টিবির ওষুধ দেওয়া হয়, যাতে লিভারের ক্ষতি সাধন না হয়। কেন, সেকেন্ড লাইন থেরাপি বা অল্টারনেটিভ থেরাপি যেটা দেওয়া হয়, এবং তখন ধীরে ধীরে আমরা আবার পরে ওই টিবির পুরনো ওষুধগুলো প্রয়োগ করে দেখি যে কোনটার জন্য অসুবিধা হচ্ছিল। সুতরাং লিভারের অসুখের অন্যতম কারণ, বা হেপাটাইটিসের একটা অন্যতম কারণ কিন্তু ওষুধ। একাধিক ওষুধ আছে, তার মধ্যে অন্যতম ব্যথার ওষুধ। গ্যাসের ওষুধও কখনো কখনো লিভারের ড্যামেজ হয়। আমরা হট করে এত গ্যাসের ওষুধ খাই দোকান থেকে কিনে, এটা যদি মনিটর আমরা না করি, তাহলে কিন্তু ওর জন্যও হতে পারে। সুতরাং যথেষ্ট সচেতনভাবে কিন্তু আমাদের ওষুধপত্র খেতে হবে। আমরা নিজের ইচ্ছা মতো ওভার দ্য কাউন্টার মেডিসিন যেটা খাওয়া হয়, বিশেষ করে ব্যথার ওষুধ, প্যারাসিটামল, বিদেশে কিন্তু প্যারাসিটামল ইনডিউসড অ্যাকিউট লিভার ফেলিওর সব থেকে কমন। আচ্ছা। হ্যাঁ, একটা ডোজের পরে যদি প্যারাসিটামল নেওয়া হয়, সেটা কিন্তু আমাদের লিভারকে কমপ্লিটলি নষ্ট করে দিতে পারে। অ্যাকিউট লিভার ফেলিওর, যেটা আমি বলছিলাম, ভাইরাল হেপাটাইটিস সাধারণভাবে 99% নিজের থেকে ভালো হয়ে যায়, কিন্তু 1% কিন্তু জটিলতা দেখা যেতে পারে, লিভার ফেলিয়ার। সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর চান্স প্রবল। সেই ক্ষেত্রে আমরা মনিটর, ওই প্রথ্রম্বিন টাইম বলে একটা রক্তের উপাদান আছে, সেটা দেখে আমরা বুঝি যে না, লিভারটা এনজাইম বেশি হলেও লিভারের নিজের ঘরটা সে মেনটেন করে রেখেছে, যতটা সে থাকা, সেটা বোঝার জন্য আমরা প্রথ্রম্বিন টাইম করে দেখি, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা ভর্তির কথা বলি না। কিন্তু কোনো রুগীর যদি আমরা দেখি যে না, এই প্রথ্রম্বিন টাইমটা অ্যাকিউট হেপাটাইটিসে বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা নর্মালি আইএনআর বলে বা পি টাইম 14-15 ওপর বাড়লে অ্যাবনর্মাল বলি, সেটা যদি 4 সেকেন্ডের বেশি প্রলংড হয়, তাহলে কিন্তু আমরা বলি না, চিন্তার ব্যাপার। তখন রুগীকে ভর্তি করে মনিটরিং করা হয় যে ওটা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, কথা বলবো তার সঙ্গে। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? না, উনি কিন্তু কোনোভাবে শুনতে পাচ্ছেন না, বা ফোন করলে টাওয়ারটা হয়তো ঠিক নেই। একটু অনুরোধ করবো, আপনি বাড়ির এমন একটা জায়গা থেকে ফোন করুন, আপনার টাওয়ারটা যেন ঠিক থাকে, আপনার প্রশ্নটা আমরা শুনতে পারি। আমরা একদম বেসিক ফিচার্স বা কমন যে বলা যেতে পারে সিমটমস, সেগুলো নিয়ে কথা বলছি। এবার ধরুন আমি বুঝতে পারলাম, আপনি তো বোঝালেন না, আপনার কাছে গেলাম, আপনি বললেন টেস্ট ইত্যাদি করে বা আপনার ক্লিনিক্যাল আই দিয়ে যে আপনার হেপাটাইটিস হয়েছে। আমি তো প্রথমেই ঘাবড়ে হয়ে গেলাম। এই জায়গাটা, এই যে মানসিকভাবে ব্যাপারটাকে উইথস্ট্যান্ড করা,
সেইটা ঠিক কিভাবে মানে ঘাবড়াবো না কেন? ওই জন্য তো আমরা আছি, ঠিক আছে? ঠিক। ঘাবড়াবেন না এই কারণ, কেন অ্যাকিউট হেপাটাইটিস 99-এরও বেশিরভাগ নিজের থেকে সুস্থ হয়ে যাবে, সেটা আমরা বলি না। হয়তো রুগীরা ভাবে বুঝি আমরা ওষুধ দিলাম বলে ভালো হয়েছে, কিন্তু রুগী কিন্তু ওটা অ্যাকিউট হেপাটাইটিস যদি হয় নিজের থেকে, কেন ওই যে লিভারের ঘর তৈরি করার ক্ষমতা, হ্যাঁ, শুধু ওইটাই যে না শুধু আখের রস আর গ্লুকোজ খেয়ে যেন না থাকে, তাহলেই কিন্তু তার প্রবলেম বেশি হওয়ার সম্ভাবনা। তাকে নর্মাল খাবার দাবার খাওয়াতে হবে, সে রেস্টে থাকতে হবে, ঠিক আছে? তার সে তখন যেন কায়িক পরিশ্রম বা কিছু না করে, পারবেও না, সে এত দুর্বল থাকে সেই সময়টা, খিদে নেই, খাবার খেতে পারছে না। সুতরাং এইটাই, এবং নিজে আমরা কিছু মনিটর করে দেখবো যে লিভার ফাংশন টেস্ট কি আছে, প্রথ্রম্বিন টাইমটা দেখবো এবং কারণটা খুঁজবো, হেপাটাইটিস এ, ই না বি না সি, কি ধরনের ভাইরাসের জন্য হচ্ছে। যদি না হয় সবকটা নেগেটিভ, তখন আমরা কিন্তু ওষুধের কথা জিজ্ঞেস করি রুগীকে। প্রথমেও জিজ্ঞেস করে নিই যে কিছু ওষুধ হয়তো সে ভুলে গেছে যে একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, ঠিক আছে? তো সেই বা কোনো হরমোনাল প্রিপারেশন, আজকাল তো মহিলাদের এই ওবেসিটি বা বিভিন্ন কারণে পলিসিস্টিক ওভারি, তার জন্য কোনো হরমোনাল প্রিপারেশন, তো মেনস্ট্রুয়াল প্রবলেমের জন্য হরমোনাল প্রিপারেশন খাচ্ছে, তো সেগুলোতেও দেখা গেছে। এবং প্রেগনেন্সিতে আমরা দেখি অনেক ক্ষেত্রে এই লিভার এনজাইম ড্যামেজ বেশি থাকছে, তার কারণ প্রেগনেন্সিতে তো হরমোনাল একটা চেঞ্জ হচ্ছে না, মিলিওটা, তো সেই যে হরমোনগুলো বেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু লিভারের ড্যামেজ, এবং তাদের ক্ষেত্রেই দেখা গেছে যদি হরমোনের ওষুধ দেওয়া হয় তাদের ভবিষ্যতে প্রবলেম হবে, ঠিক আছে? প্রেগনেন্সি তো মেনে নিতে হবে, তার তো কিছু করার নেই। আমরা আশ্বস্ত করি না ওটা নিয়ে চিন্তা নেই, আপনার ডেলিভারি হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, লিভার এনজাইমগুলো, সেটা ছাড়া কিছু করার নেই। কিন্তু অন্য ক্ষেত্রে যদি হরমোনের কোনো ওষুধের জন্য হয় বা যে কোনো ব্যথার ওষুধ বা কিছু, তখন আমরা সেগুলো বন্ধ করার কথা বলি। আর কারণটা যদি পেয়ে যাই এ বা ই, তাহলে বলি যে না, একদম টেনশন করার কিছু নেই, এটা কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। অন্যদিকে বি হলে আমরা একটু দেখি যে ওটা অ্যাকিউট হয়েছে না আগে থেকে ছিল, হঠাৎ তার একটু সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। সেই হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু আবার দুটো ভাগ, একটা হট করে একটা হেপাটাইটিস বি এলো আমাদের কাছে, আমাদের আগে বুঝতে হবে যে ওটা আগে থেকে ছিল, হঠাৎ এলো, মানে লিভারের সংখ্যাটা, ভাইরাসের সংখ্যা বেড়েছে বলে লিভারের ড্যামেজ হচ্ছে, না হঠাৎ করে ঢুকে লিভারকে ড্যামেজ করছে। কারণ চিকিৎসা দুটোর ক্ষেত্রে কিন্তু দুরকম, ঠিক আছে? সেই জন্য আমরা এই কিছু কিছু টেস্টের মাধ্যমে আমরা বুঝে যাই যে কতটা খারাপ আর কতটা ভালো, এবং ভালো থাকলে আমরা আশ্বস্ত করবো যে টেনশন নেই, আপনি 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে, বিন্দাস থাকুন। বন্ধু আমাদের আছেন একজন ফোনে, তাকে অনুরোধ করবো একটু ওয়েট করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে, তারপরে আপনার ফোনটা নিয়েই কিন্তু আমরা আবার ঢুকে পড়ব। ভাবুন তো, 2050-এর মধ্যে অতিরিক্ত ওজন বা মেদবৃদ্ধি একটি জাতীয় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, যার প্রভাব আমাদের স্বাস্থ্য এবং প্রগতি দুইয়ের ওপরই পড়তে পারে। কিন্তু আমরা একজোট হয়ে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে পারি। अगर आप खाने के तेल में कटौती करते हैं, अपने को फिट रखते हैं, तो ये विकसित भारत की यात्रा में आपका एक बड़ा योगदान होगा। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানে গোটা দেশ নিচ্ছে একটি অঙ্গীকার, তেলের মাত্রা কমাবো, স্বাস্থ্যকে আপন করে থাকবো, অতিরিক্ত নুন এবং চিনি থেকে দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যকর খাবার ও সুস্থ থাকা, এটাই জীবন যাপনের সঠিক রাস্তা। আসুন, ইট রাইট ইন্ডিয়ার মাধ্যমে সুস্থ ও স্বাস্থ্যকর ভারতের এই মিশনে হই ভাগিদার। সুস্বাস্থ্যের জন্য FSSAI দ্বারা জনস্বার্থে জারি। গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বন্ধুকে নিয়ে ফিরে এলাম। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো। না, আরো একবার বন্ধুদের জানিয়ে রাখি, আমরা আছি আরোগ্য অনুষ্ঠানে 100.1 FM গোল্ডের সঙ্গে আছেন আমাদের ডাক্তারবাবু, ডাক্তার সুজয় রায়, এবং আমরা কথা বলছি হেপাটাইটিস নিয়ে, তার জটিলতা, তার বিভিন্ন প্রকার এবং সেক্ষেত্রে আমাদের কি করণীয় ইত্যাদি। কিন্তু এই সমস্ত সম্পর্কে জানতে হলে আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের চেনা পরিচিত টেলিফোন নাম্বারে 22488085। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903059992-তে, এবং আমাদের দুটি ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজে লাইভ চলছে, সেখানেও এসে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা ছিলাম আমাদের কথা, এবং বলতে বলতে বন্ধু এসেও গিয়েছেন। একবার সরাসরি কথা বলার চেষ্টা করি, দেখি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি পুরুলিয়া থেকে হারাদেন কথা বলছি। আমি জানি আমার প্রশ্নটা এই সময় করা নয়, কিন্তু অন্য সময় ফোন লাগে না। আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে রাত্রেবেলায়, আমি একটা নাইট গার্ডের কাজ করি, তো সানডে সাসপেন্ডটা আমার কাছে একটা। আমাদের আজকে কিন্তু খুব প্রসঙ্গে কথা বলার দরকার, কারণ আমরা কথা বলছি হেপাটাইটিস নিয়ে, তার প্রতিরোধ,
তার কি কি লক্ষণ ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন 22488085-এ, আমাদের ফেসবুক পেজ লাইভে এবং আমাদের হোয়াটসঅ্যাপে 9903059992-তে। স্টুডিওর ঘড়ি বলছে এখন রাত 10:24:13 আছি রাত 11টা পর্যন্ত ডাক্তারবাবুর সঙ্গে। আরেকজন বন্ধু এসছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। ডাক্তারবাবুর কাছে, ডক্টর রয়ের কাছে আমার প্রশ্ন এটাই, আমরা যারা 80-র দশকে জন্মেছি, আমাদের সরকারি যে টিকাকরণ কর্মসূচি তার মধ্যে হেপাটাইটিস বি ছিল না। ঠিক আমাদের পরের দশকে যারা জন্মেছে তাদের সময় থেকে দেখলাম যে এটা সংযোজিত হলো, এবং আমরা যখন স্কুলে পড়ি তখন রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাব ইত্যাদি নানান স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আলাদা করে হেপাটাইটিস বি গণটিকাকরণের ব্যবস্থা করা হতো, কিন্তু সেইগুলোর কোনোটাই মানে সুযোগ আমার নেওয়া হয়ে ওঠেনি। তো যে যে প্রজন্ম ধরুন এই টিকা পেয়েছে এবং যারা পায়নি, তাদের মধ্যে মানে এই ধরনের রোগের সম্মুখীন হলে বা সেই রকম পরিস্থিতি উদ্রেক হলে প্রতিরোধ ক্ষমতা ঠিক কিরকম ভাবে মানে বোঝা যাবে, কিভাবে রিয়াক্ট করবে? কে বললেন, কোথা থেকে বললেন? কে বললেন, কোথা থেকে বললেন? বলছি হাতিবাগান থেকে। আচ্ছা, খুব জরুরি একটা প্রশ্ন, আমি আসতাম এই প্রশ্নে। বা এই যে দেরি হয়ে গেল, হলো না, তাদেরকে আর কোনোভাবে কোনো ভ্যাকসিন নেওয়ার সুযোগ নেই? না, যেটা বলি যে এটা কিন্তু ভ্যাকসিনেশনটা কিন্তু হাই রিস্ক গ্রুপের জন্য, যদিও আমাদের ন্যাশনাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে এটা এখন ইনক্লুডেড হয়েছে। হেপাটাইটিস বি এর সংক্রমণের উপায়গুলো কিন্তু আমরা এখন আলোচনা করা হয়নি, একদম ঠিক আছে? এটা কিন্তু সাধারণভাবে রক্তের মাধ্যমে ছড়ায়, মানে রক্ত বা রক্ত রস যদি একজনের সঙ্গে আরেকজনের কন্ট্যাক্টে আসে সেইটা ছড়াচ্ছে। তো সুতরাং আগেকার দিনে যখন রক্ত ট্রান্সফিউজ করা হতো তখন যেটা আনস্ক্রিন ব্লাড, মানে হেপাটাইটিস বি বা সি আর এইচআইভি তিনটে স্ক্রিনিং করা হয়, ট্রান্সমিটেবল ব্লাড বোন ডিজিজ এগুলো। তো এগুলো যাতে ট্রান্সমিশন নয়, এখন কিন্তু যে কোনো রক্তের বা ব্লাড প্রোডাক্টের কিন্তু এগুলো স্ক্রিন করা হচ্ছে। সুতরাং এইভাবে রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে আজকাল আর হয় না, যদিও কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটার মধ্যে আরেকটা মানে খুব কম সংখ্যায় থাকলে একটা সম্ভাবনা থেকেও যায়, রিমোট পসিবিলিটি, কিন্তু সাধারণভাবে দেখা গেছে ব্লাড ট্রান্সফিউশন বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশনের মাধ্যমে এই রোগ ছড়াচ্ছে না আজকাল, আগে কিন্তু হতো। সুতরাং এইভাবে চান্সটা কমে গেছে। দ্বিতীয়ভাবে কিন্তু আরেকটা হচ্ছে যে আমাদের নিডল শেয়ারিং, ধরুন যারা ড্রাগ অ্যাবিউজ করে, ঠিক আছে, যে যারা বিভিন্ন একই ইনজেকশন সিরিঞ্জ দিয়ে বিভিন্ন ড্রাগ একাধিক গ্রুপের একজন নিচ্ছে ইনজেকশনটা, সেক্ষেত্রে কিন্তু একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এটা সংক্রমণের সম্ভাবনা থাকছে। আরেকটা উপায় হচ্ছে অসংযমিত অসংরক্ষিত যৌন যাপন করলে, সেটা তো অবশ্যই সেটা প্রতিরোধ করে রাখতে হবে আমাদের, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এটা। এছাড়া যে আমরা একটু আগে একজন বলছিলেন যে সেলুনের ব্যাপারটা, হ্যাঁ অবশ্যই যার একজনের সংক্রমণ রয়েছে তার ক্ষেত্রে কিন্তু সেলুনে গিয়ে তার নিজের প্রতিরোধ মানে অন্যকে ছড়ানো থেকে মুক্ত দেওয়ার জন্য কিন্তু তাকে নিজের রেজার ইউজ করতে হবে। সেই আমরা সাধারণভাবে টুথব্রাশ শেয়ার খুব একটা করি না রেজারের ক্ষেত্রে যেটা, এবং আমাদের সেলুনে গিয়ে কিন্তু দেখতে হবে যে যে ভাই আমাদের চুল কাটছেন বা দাড়ি কাটছেন তারা কিন্তু যে নতুন ব্লেড ইউজ করছে কিনা, ঠিক আছে, এটা খুব, এবং যারা সংক্রমিত তাদের নিজেদের বাড়িতে নিজের ইয়েতেই করে নেওয়া ভালো, সেলুন শেভিং বা কিছু। সুতরাং এইভাবে একটা ছড়ানোর রিস্কটা কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে গর্ভবতী মায়ের ইনফেকশনের থ্রু দিয়ে বাচ্চার শরীরে প্রবেশ করা, ঠিক আছে, তো এটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি। আমাদের দেখা গেছে যেসব দেশে এই হেপাটাইটিস বি এর সংক্রমণ প্রচন্ড হয় সেখানে কিন্তু এইভাবে সংক্রমণ হচ্ছে হেপাটাইটিস বি। সুতরাং আমরা আজকাল সব গর্ভবতী মায়েদের কিন্তু স্ক্রিন করা হয় যে হেপাটাইটিস বি, সি আছে বা এইচআইভি আছে কিনা। যদি বি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ভাইরাল লোড দেখা হয়, দরকার মতো যদি একটা ভাইরাসের সংখ্যা একটা মাত্রার বেশি থাকে আমরা প্রেগনেন্সিতে তাদের ওষুধ দিয়ে সেটাকে কমিয়ে রাখা হয়, এবং জন্মের সঙ্গে সঙ্গে বাচ্চাকে ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন দেওয়া হয়, ঠিক আছে, যাতে বাচ্চার শরীরের ইনফেকশনের চান্সটা কমিয়ে দেওয়া। তো এইভাবে এগুলো ট্রান্সমিশনের এইভাবে উপায়। আমাদের দেশে কিন্তু সব থেকে কমন মোড অফ ট্রান্সমিশন হচ্ছে দুটো বাচ্চার মধ্যে ট্রান্সমিশন, মানে চাইল্ডহুড ট্রান্সমিশন। কিভাবে হয়, একই পরিবারের বা পাশাপাশি বাচ্চারা খেলা করছে, কারুর শরীরে ধরুন তার মায়ের থেকে বাচ্চার শরীরে ইনফেকশনটা এসেছিল, এবার তার খেলার সময় কোনো উন্ড কেটে গেছে, আরেক বন্ধুরও কেটে গেল, এই উন্ডের এক্সুডেশনের কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু এটা ছড়াচ্ছে। সুতরাং এই বাচ্চাদের মধ্যে রিস্কটা হচ্ছে, কিন্তু অ্যাডাল্টের রিস্ক কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কারদের।
আমাদের ডাক্তার বা ডাক্তারি প্রেশার বা মেডিকেল পরিষেবা দেওয়ার সঙ্গে, কারণ আমরা সিরিঞ্জ নিডিল এগুলো খুব ব্যবহার করি, বা অপারেশনের সময় একটা নিডিল কেউ পেশেন্টের রয়েছে ইনফেকশন, আমাদের আসার চান্স থেকে গেল। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি কিন্তু মেনলি হাই রিস্ক পপুলেশনের জন্য, যে যাদের এইটা রিস্কটা বেশি। তো সেক্ষেত্রে এই ধরুন সেখানে মেডিকেল প্রফেশনালদের আগে আমরা তো সবাই ভ্যাকসিনেটেড থাকি, আমরা প্রফেশনে ঢোকার। অ্যাডাল্ট যদি কেউ নিতে চায় সে কিন্তু নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, ভ্যাকসিন অ্যাভেলেবেল ওষুধের দোকানে, এবং সেটা ডাক্তারকে, এবং আমরা তো যারা বাড়িতে কারুর যদি একটা হেপাটাইটিস বি থাকে, আমরা ফ্যামিলির বাকিদের স্ক্রিন করে নেওয়া হয় যে তাদের কারুর কোনো পজিটিভ কি নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে সবাইকে ভ্যাকসিনেট করে দেওয়া হয়, যাতে যার শরীরে আছে। এইভাবে কিন্তু বাকি লোকের, ওই যে একজন জিজ্ঞেস করলেন আবার যে বাকি লোকেদের হওয়ার ভয় আছে কিনা, যদি কারুর শরীরে থাকে একটা ক্রনিক হেপাটাইটিসের ভ্যাকসিন ভাইরাস, তাহলে কিন্তু তাকে বাকি পরিবারের বাকিদের মধ্যেও আমাদের দেখে নিতে হবে, কেন বাকিদের মধ্যে অনেক সময় অ্যাসিমটোমেটিক ক্রনিক হেপাটাইটিস থাকতেই পারে। সেক্ষেত্রে তো তাদের চিকিৎসা বা মনিটরিং জরুরি, এবং যারা নেগেটিভ আছে তাদের কিন্তু ভ্যাকসিনেশন করে দেওয়া উচিত। বাহ, আমাদের এক বন্ধু ফেসবুক পেজে লিখছেন, দেবাশিস সুর লাইভে লিখছেন, ফ্যাটি লিভার গ্রেড 2 আছে, এলএফটি রেজাল্টস নরমাল, তাহলে কি কি করা উচিত? ওই যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আলোচনা করা হলো, ডায়াবেটিস আছে কিনা, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, সঙ্গে ওবেসিটি, স্থূলতা, কায়তা, হাইপার টেনশন, এগুলো যদি কোনো থাকে তাহলে কিন্তু এই ফ্যাটি লিভারটা প্রোগ্রেস করার একটা রিস্ক থেকে যায়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই জিনিসগুলোকে নর্মাল করা, যাতে যাদের সুগারের রোগ আছে ওষুধ খেয়ে সুগারটাকে একদম কন্ট্রোল করা, কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করা, এই করলেই কিন্তু লিভারের ইনজুরির চান্সটা কমে যায়। আর ফ্যাটি লিভার কমানোর জন্য অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ডায়েট রেস্ট্রিকশন। সুতরাং আমরা আমাদের জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার থেকে মুক্ত পাবো, আর কোনো রিস্ক ফ্যাক্টর থাকলে সেইটাকে কন্ট্রোল করব। এটাই ফ্যাটি লিভারের চিকিৎসার কিন্তু মেন কারণ। বন্ধু আছেন ফোনে। হ্যালো হ্যালো, নমস্কার, আমি যেটা প্রশ্নটা করলাম, আপনার প্রশ্নটা কি সরাসরি করুন। 12টার পরে 90 বারবার কিন্তু বন্ধুদের বলছি, আপনারা বিষয় নিয়ে কথা বলুন। সঙ্গে রয়েছেন স্টুডিওতে আমাদের অতিথি ডাক্তারবাবু, হেপাটাইটিস নিয়ে কথা বলছি আমরা। সাধন বিশ্বাস অম্বরপুর উত্তর 24 পরগনা থেকে প্রশ্ন করছেন, ডায়াবেটিসের ওরাল ওষুধ খেলে বা ইনসুলিন ব্যবহার করলে কি হেপাটাইটিস, জন্ডিস বা কোনো ধরনের লিভার ডিজিজ হতে পারে? দেখুন, কিছু ওষুধ ডায়াবেটিসে ছিল আগে, যেটা বাজার থেকে হয়তো উঠে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু লিভারের ইনজুরি করছিল। মানে আমাদের যে কোনো ওষুধ যখন বাজারে আসে তখন একটা পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স হয়, মানে হচ্ছে সেই ওষুধটা বাজারে আসার পরে কোনো জনসাধারণের উপর পার্শ্ব প্রতিক্রিয়া করছে কিনা, এবং অন্যতম কোনো ওষুধ বাজারে আসার পর সেটা উইথড্রন হওয়ার একটা মেন কারণ কিন্তু এই হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। তো সুগারের কি সেটা এখন আর পাওয়া যায় না। সুগারের এরকম ওষুধ ছিল ট্রগ্লিটাজোন বলে, যেটা লিভারের ক্ষতি করতো। এখন তারই আরেকটা ভাই বলবো পায়োগ্লিটাজোন, সেটা আবার ফ্যাটি লিভার বা লিভারের ইনজুরি প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়। কারণ সুগারের জন্য, যে সুগারের জন্যই তো লিভারে ফ্যাট হয় বা সুগারের জন্য লিভারের ইনজুরি হতে পারে, সেটাকে কন্ট্রোল করার জন্য প্লাস লিভারের প্রদাহ কমানোর জন্য সেই ওষুধটা ব্যবহার করা হয়। সুতরাং কিছু কিছু ওষুধ ছিল সেগুলো বাজারে এখন আর নেই, যেটা নিলে হেপাটাইটিস হবে। আর ইনসুলিন তো খুব ভালো, মানে যার দরকার হচ্ছে তাকে তো ইনসুলিন নিতেই হবে না, এবং সেটা ফ্যাটি লিভার এবং ডায়াবেটিস দুটো একসাথে কন্ট্রোল করবে। লিভার সিরোসিস কি, সেটা কি একেই আমরা বলছি যেখানে যখন সেটা ক্রনিক হচ্ছে এবং সিরোসিস হচ্ছে তখন? বললাম এক্ষুনি, যেটা ঘর ভাঙতে ভাঙতে 90 একেবারে তখনই আমরা তাকে লিভার সিরোসিস F4 ফাইব্রোসিস, সেটাকে সিরোসিস, এবং উপসর্গ কিন্তু কিছু আসবে না প্রথমে। হ্যাঁ, আপনি এটা শুরুতেই বলেছেন, অনেক পরে গিয়ে বোঝা যাবে। আমাদের সঙ্গে আর কোনো বন্ধু এই মুহূর্তে নেই। 22488085 কিন্তু বন্ধুরা আমাদেরকে টেলিফোন করে সরাসরি ডাক্তারবাবুর কাছে প্রশ্ন করতেই পারেন। আর আমাদের 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা আপনাদের প্রশ্ন রাখুন। আছে আমাদের দুটো ফেসবুক পেজে লাইভ। হেপাটাইটিস বি, যেটা নিয়ে বেশ আমরা ভুরু কুঁচকে ফেলছি আজকাল, মানে বুঝে না বুঝে কিন্তু ভুরু কুঁচকাচ্ছি। এই হেপাটাইটিস বি এর সংক্রমণ কিভাবে হয় এবং আমরা বুঝবো কি করে? আমাদের বোঝার কি কোনো বিশেষ কোনো সিমটম যেটাকে ধরে বুঝতে পারবো? অ্যাডাল্টের শরীরে যদি হেপাটাইটিস বি ঢোকে তাহলে কিন্তু তার উপসর্গগুলো প্রথমে অ্যাকিউট হেপাটাইটিসের মতোই হবে। আচ্ছা, হ্যাঁ, এবং সেক্ষেত্রে সেরোলজিক্যাল টেস্ট করে আমরা বুঝবো তার বি ইনফেকশন হয়েছে, এবং সেটা অ্যাকিউটের মতো হয়তো খানিক দিন পরে কমেও গেল, জন্ডিসটা নিচে নেমে গেল। কিন্তু এটা কখনো কখনো কিন্তু, যেটা আমি বলছিলাম যে 100 জনের মধ্যে 95 জন নিজের থেকে শরীর থেকে বার করে দেবে প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে,
5 জনের ক্রনিক, এবং সেক্ষেত্রে আমরা 6 মাস বাদে আরেকবার টেস্ট করে দেখি ভাইরাসটা ক্রনিক হয়েছে কি। আবার অনেক সময় এরকম রোগীরা আমাদের কাছে আসে যে ব্লাড ডোনেট করতে গেলাম, সেখান থেকে বলল যে পজিটিভ, আপনার কাছে এসেছি। অথবা আমি একটা অপারেশন করতে গেলাম, সেখানে স্ক্রিনিং টেস্টে হেপাটাইটিস বি ধরা পড়েছে। তাদের কিন্তু কোনো উপসর্গ নেই, জাস্ট কারণ হচ্ছে তাদের দেখা গেছে যে তাদের প্রতিরোধ ক্ষমতা কিন্তু ভাইরাসটাকে কমিয়ে রেখেছে, তাই লিভারের ইনজুরিটা অতটা হয়নি। কিন্তু একটা স্লো অনগোয়িং একটা ইনজুরি কিন্তু চলছে ভাইরাসের মাধ্যমে। সেটা হলে কিন্তু তার পক্ষে ভালো হলো, কারণ সে জানতে পারলো তার শরীরে একটা ভাইরাস রয়েছে। তাই আমাদের যদি কখনো সন্দেহ হয়, স্ক্রিনিং করে নেওয়া খুব জরুরি। যে কোনো, আপনি যদি আজকালকার দিনে কোনো হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হন, প্রথমেই কিন্তু এই স্ক্রিনিংগুলো করা হয় হেপাটাইটিস বি বা সি এর সংক্রমণ আছে কিনা, এবং সেক্ষেত্রে দেখা হয় যে যদি লিভারের কতটা ড্যামেজ হয়েছে। বি হয়ে গেল মানেই জগৎ শেষ হয়ে গেল তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হেপাটাইটিস বি এর সংক্রমণ পজিটিভ, কিন্তু তার শরীরে ভাইরাসের যে সংখ্যা সেটা কিন্তু খুব কম বা ডিটেকশনের মধ্যেই থাকছে না। সুতরাং তাদের যেমন লিভারের ক্ষতি হচ্ছে না, এবং তাদের কিন্তু অন্যজনের শরীরে ভাইরাসটা ছড়ানোরও কোনো সম্ভাবনা থাকছে না। সুতরাং সেটা পরিস্থিতি যেমন আছে, আবার এরকম হতে পারে ভাইরাস প্রচুর, তার কোনো উপসর্গ নেই এবং লিভারের ইনজুরিও হতে থাকছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ওষুধের দরকার পড়ে, এবং আমরা সেক্ষেত্রে কিন্তু ওষুধের মাধ্যমে সেই ভাইরাসের সংখ্যাটা কমিয়ে আনি। এবং সরকারি পরিষেবা এর কিন্তু সম্পূর্ণ চিকিৎসা সম্ভব, মানে চিকিৎসা ইন দ্য সেন্স যে নির্মূল না করা গেলেও সেটাকে কমিয়ে রাখা, ভাইরাসের সংখ্যা কমিয়ে রাখা, কন্ট্রোল করা। আমরা সেই চিকিৎসার মাধ্যমে সাধারণভাবে সারা জীবনই চিকিৎসা করতে হয় ওষুধের মাধ্যমে, এবং সম্পূর্ণ বিনামূল্যে সরকারি পরিষেবার মাধ্যমে এই ওষুধ কিন্তু ফ্রিতে দেওয়া হয়। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, কথা বলবো বন্ধুর সঙ্গে। নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি হারাদম ঘোষ বলছি। আচ্ছা, 9 বললেন না? আচ্ছা, আমি এই সূত্রে একটু বলি যে এই যে হেপাটাইটিস বি, যেটা নিয়ে এত মানুষের দুশ্চিন্তারও কারণ হয়, যেটা দীর্ঘদিন চিকিৎসায় থাকতে হচ্ছে, এই যদি জানা যায় কারোর হেপাটাইটিস বি হচ্ছে, পরবর্তীতে বিবাহের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, ওই যে ভ্যাকসিনেশন, হ্যাঁ, প্রথমে যে যদি বিয়ের আগেই জানা যায়, তাহলে এক তো তার আগে দেখে নিতে হবে যে ইনফেক্টেড তার কতটা লিভার ড্যামেজ হয়েছে। ঠিক আছে, সিরোসিস হয়ে থাকলে তার নিজের শরীরের পক্ষেই তো একটা প্রবলেম, সেক্ষেত্রে তার চিকিৎসাটাই আগে বিয়ের আগে প্রাধান্য পাবে। ঠিক আছে, আর যদি দেখা যায় একটা ক্রনিক হেপাটাইটিস ভাইরাস এমন কিছু সংখ্যায় নেই, তাহলে সেটা নিয়ে, বা তাকে যদি দরকারও হয় চিকিৎসা দেওয়ার দরকার, সেটা সে নিল এবং ভাইরাসের সংখ্যা কমপ্লিটলি কমে গেল। এবং বিয়ের আগেই যার সাথে বিয়ে হচ্ছে সে যদি ভ্যাকসিনেশনের কোর্সটা কমপ্লিট করে নেয়, সাধারণভাবে আমরা 3টে ডোজ দিই, আজকে একটা, 1 মাস বাদে একটা এবং 6 মাস বাদে একটা, তাহলে কিন্তু দেখা গেছে যার সঙ্গে বিবাহ হবে সে যদি ভ্যাকসিনটা আগেই নিয়ে রাখে, তার কিন্তু কমপ্লিট সারা জীবনের প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে গেল। আচ্ছা, এতে পরবর্তীতে আর কোনো তার যদি আমরা যেটা শারীরিক মিলনের মাধ্যমে যে হেপাটাইটিস বি ছড়ায় বা ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে যেটা ছড়াচ্ছে, সেটা কিন্তু হওয়ার আর সম্ভাবনা থাকলো না, ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ হয়ে যাবে। ফেসবুকে কল্যাণী দত্ত প্রশ্ন করছেন, আম বা মিষ্টি বা চিনি খেলে ফ্যাটি লিভার কি বেড়ে যায় বলে 4খানা জিজ্ঞাসা ছিল। অবশ্যই, কারণ এই যে সুগারটা আমাদের শরীরে কিন্তু খুব র্যাপিডলি অ্যাবজর্ব হয়। ঠিক আছে, এই র্যাপিডলি অ্যাবজর্ব হওয়ার জন্য কিন্তু আমাদের শরীরে প্যানক্রিয়াস সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ইনসুলিন বার করবে, এবং এই ইনসুলিন যখন মাত্রাধিক্য পরিমাণে যাবে তখন কিন্তু ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু তখন লিভারে কিন্তু আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে কিন্তু মানে বেশি ফ্যাট সে ধরে রাখবে, বার করবে না লিভার থেকে। সুতরাং এই মেকানিজমের মাধ্যমে কিন্তু লিভারে ফ্যাটটা জমতেই থাকবে, সে কিন্তু লিভার থেকে বার করতে পারবে না। আর অন্যদিকে আমাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে ফ্যাট শরীরে জমে আছে সেটাতে কিন্তু লাইপোলাইসিস হবে, মানে পেরিফেরি থেকে ফ্যাটটা বেরিয়ে এসে লিভারে প্রচুর পরিমাণে জমা হতে থাকবে, সেই জন্য ফ্যাটি লিভারটা তাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, দেখি সরাসরি কথা বলার চেষ্টা করি বন্ধুর সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি সুমিত পাল বলছি। হ্যাঁ, আমি অনেকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলাম। ঠিক আছে, তারপরে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার দেখানোর পরে পেটে এন্ডোস্কোপি করিয়েছে, এন্ডোস্কোপি করানোর পরে হাইড্রোথার্মিয়া ধরা পড়েছে। ঠিক আছে, তা হাইড্রোথার্মিয়া কি ওষুধের নিরাময় যোগ্য না মানে সার্জারি মানে দরকার আছে? সুমিতবাবু, আপনার প্রশ্নটার জন্য ধন্যবাদ।
তো আজকে বিষয় না হলেও ঠিক আছে। হ্যাঁ, ডক্টর রায় বলছেন। হায়াটাস হার্নিয়া যেটা বলি যে হায়াটাস হার্নিয়া থাকলেই যে কোনো উপসর্গ হবে তা কিন্তু নয়। সুতরাং হায়াটাস হার্নিয়ার সঙ্গে আপনার জিআরডি মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গলা বুক জ্বালা কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটা আগে জেনে নিতে হবে, এবং সেটা যদি থাকে তাহলে ওষুধের মাধ্যমেও সেটা কন্ট্রোল করা যায়। যদি কখনো কখনো দেখা গেছে যে প্রচুর বড় হায়াটাস হার্নিয়া, সেটা যদি ওষুধে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন অপারেশনের দরকার হতে পারে। সুতরাং অপারেশনের মানে দরকারটা কিন্তু সীমিত লোকের ক্ষেত্রেই প্রযোজ্য। সবার ক্ষেত্রে হায়াটাস হার্নিয়া পাওয়া গেল আর সঙ্গে সঙ্গে অপারেশনের জন্য মাথায় আকাশ ভেঙে পড়লো তা কিন্তু নয়। সুতরাং এই ব্যাপারে ওই উপসর্গের উপর আমরা দেখি এবং ওষুধ চালিয়ে যদি রেসপন্স না হয় সেক্ষেত্রে হয়তো অপারেশনের দরকার হতে পারে। বন্ধু আছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, লক্ষ্মী মজুমদার বলছি বেলগড়িয়া থেকে। বলুন লক্ষ্মীদি। আমি বলছি ডাক্তারবাবু, আমার গলব্লাডার অপারেশন হয়েছে। আমার লিভারের মানে আমি জল খাই, কিন্তু পাতি লেবু খাই একটা করে ডেলি। আমার তাতে কোনো অসুবিধা, জলটা বেশি খাই, তাতে কোনো অসুবিধা নেই তো? না, মানে জল বেশি খেলে তো খারাপ কিছুই নয়, কিন্তু কিছু কিছু রোগ আছে যেখানে আমরা একটু জলটা রেস্ট্রিক্ট করতে বলি। যেমন ধরুন হার্ট বা ফেলিয়ার বা কিডনি ফেলিয়ারের ক্ষেত্রে কিন্তু নুন আর জল বেশি খেতে বারণ করা হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের গ্যাসের রোগ, মানে বলি যে একটুতেই পেট ভার হয়ে যাচ্ছে, পেট ফুলে থাকছে, তারা যদি বিনা কারণে বোতল থেকে জল খেতে থাকে, জল আর গ্যাস দুটোই কিন্তু তাদের পেটে আরো বেশি জমা হবে, সুতরাং পেট ফুলে যাবে, উপসর্গটা আরো বৃদ্ধি পাবে। সুতরাং এই কয়েকটা ক্ষেত্র ছাড়া জল খেলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নেই। তেমনই পাতিলেবুর ক্ষেত্রেও তো একটা আমাদের সেটা হচ্ছে, হ্যাঁ, শুধু গলা বুক জ্বালা যাদের আছে তাদের ক্ষেত্রে সাইট্রাস মানে টক জাতীয় জিনিস খেতে বারণ করি আমরা, আদারওয়াইজ আপনি এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বিবেকানন্দ দাস ফেসবুকে প্রশ্ন করছেন, মান্থলি 1 পেগ ড্রিঙ্ক করলে কি লিভারের সমস্যা হতে পারে? দেখুন, এই যে অ্যালকোহলিক লিভার ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, আমাদের এই যে যা পর্যবেক্ষণগুলো হয় সবই কিন্তু বিদেশে প্রযোজ্য, ঠিক আছে? আমাদের সেই পরিসংখ্যান অনুসারে আমি বলতে পারি যে আমাদের ছেলেদের ক্ষেত্রে 21 ড্রিঙ্ক পার উইক এবং মহিলাদের ক্ষেত্রে 14 ড্রিঙ্ক পার উইকের বেশি খেলে আমাদের লিভারের ড্যামেজটা সাধারণত হয়। এইটা ড্রিঙ্ক বলতে বোঝাচ্ছে এক ড্রিঙ্ক মানে 10 গ্রাম অ্যালকোহল। সাধারণভাবে আমরা যদি 30 ml অ্যালকোহল খাই, তার 30 ml যদি আমাদের যে সাধারণ পানীয় অ্যালকোহলিক ড্রিঙ্কগুলো খাই সেগুলোতে 10 গ্রাম থাকবে। সুতরাং এইভাবেই যদি খাই তাহলে লিভারের ড্যামেজটা হবে। কিন্তু এটা কিন্তু বিদেশের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের দেশের এনভায়রনমেন্টে, আমাদের বডি ওয়েটে আমাদের কতটা মাত্রা পর্যন্ত সেফ লিমিট সেটা কিন্তু জানা নেই। তবে অবশ্যই মানে এই সোশ্যাল, আপনি যেটা বলছেন মাসে একবার হয়তো খান, সেটা কিন্তু খুব যে আপনি চিন্তায় পড়ে যাবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, এটাও আমি বলে দিচ্ছি। বন্ধু আছেন একজন ফোনে, দেখি কে আছেন, ভালো। না, সঙ্গে ছিলেন কিন্তু নেই। অয়ন্দুলুই প্রশ্ন করেছেন, নমস্কার স্যার, গ্যাসের ওষুধ খাচ্ছি, বাজারে অনেক ব্র্যান্ডের ওষুধ আছে, কোনটা ভালো হবে কিভাবে বুঝবো? এই গ্যাসের সমস্যার রোগীরা কিরকম ব্যায়াম বা এক্সারসাইজ করলে এটা কমতে পারে? দেখুন, গ্যাস বলতে কিন্তু একটা বিরাট পরিব্যাপ্ত। আমাদের কাছে যখন রুগীরা আসে, কেউ হয়তো গ্যাস বলতে বোঝাচ্ছেন মাথা ব্যথা হচ্ছে, সেও খাচ্ছে গ্যাসের ওষুধ। কারুর চেস্ট পেন, হার্টের রোগ হচ্ছে, সেও গ্যাসের ওষুধ খাচ্ছে, ঠিক আছে? সুতরাং কি কারণে কাকে আপনি গ্যাস বলছেন সেটা খুব জরুরি। এই যে আপনি, আমার যদ্দূর মনে হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার অ্যাসিড অম্বলের রোগ হচ্ছে এবং সেটাকে আপনি গ্যাস বলছেন। অ্যাসিড অম্বলের রোগ যদি হয় তাহলে আমরা যেগুলো আজকাল ব্যবহার করি, প্যান্টোপ্রাজোল বা এসোমেপ্রাজোল এই জাতীয়, র্যাবেপ্রাজোল, এইগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া নতুন যেগুলো বাজারে এখন এসছে ভোনোপ্রাজন বা এই জাতীয়, এগুলোও আমরা কখনো কখনো দিয়ে থাকি। সুতরাং একটা ভালো ওষুধ চিকিৎসকের পরামর্শ আপনি খাবেন, এবং যদি সেটা জিআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য হয় সেক্ষেত্রে থেকে উপশম পাবেন। তো এইভাবে আমরা ওষুধটা দিয়ে থাকি। এবং গ্যাস বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, আপনি মনে হয় সেটাই বোঝাচ্ছেন আমার মনে হয়। আরেক বন্ধু আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন করছেন, পলিসিস্ট আছে রোগীর, দীর্ঘদিন ধরে গলা জ্বালা, বুক জ্বালা, খেলে সমস্যা নেই কিন্তু খেলেই পেট হাউ হাউ করছে, সিস্ট থেকে হচ্ছে না গ্যাসের সমস্যা? সোমনাথ মণ্ডল প্রশ্ন করছেন। সিস্ট থেকে তো হচ্ছে না, আর এটাকে আমরা সাধারণভাবে গ্যাসও বলি না। এই যে গলা বুক জ্বালাটাকে পুরোটাই হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমাদের একটা পাকস্থলী আর খাদ্যনালীর মধ্যে একটা স্ফিংটার ভালভ থাকে, যেটা দুর্বল হয়ে গেলে আমাদের পাকস্থলীর অ্যাসিড মিশ্রিত খাবার উপরের দিকে উঠে আসে এবং আমরা সেন্স করি যে গলা বুক জ্বলছে।
যেটা জিআরডি, মানে আমরা বলি ইংলিশে হার্ট বার্ন, গলা বুক জ্বালা করা। তো সেটাই এর প্রধান উপসর্গ, এবং সেক্ষেত্রে যে ওষুধগুলো আমি আলোচনা করলাম এটা খেলে এর থেকে মুক্তি পাওয়া যায়। এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন, কেন আমরা যদি তেল ভাজা ঝাল খাই, এই সিমটমগুলো, উপসর্গগুলো বৃদ্ধি পায়। বন্ধু আছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। মহেশতলা থেকে বলছিলাম। কি নাম আপনার? আমি বলছি যে দেবাশিস ঘোষ, বলুন। হাই কোলেস্ট্রল আছে, তো আমি মুসুর ডাল আর ডিম খেতে প্রচন্ড পছন্দ করি। তা সেক্ষেত্রে কি কোনো সময় লিভারের প্রবলেম আসতে পারে, বা হেপাটাইটিস এর কোনো হতে পারে, সংক্রমণ হতে পারে? দেখুন, কোনো খাবার থেকে সংক্রমণ হবে কিনা সেটা আপনার হাইজিনের উপর ডিপেন্ড করছে। সে খাবারটা কে বানাচ্ছে, কিভাবে বানাচ্ছে, কি জলে পরিষ্কার করছে সেটার উপর। সুতরাং এইভাবে হয় না। আর যদি বয়েলড এগ খান, সেখানে তো ওই যদি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে খান, তাহলে ওই ভাইরাস ডিমের মধ্যে আসার সম্ভাবনা কম। এবার কোলেস্ট্রল আছে বলে সাধারণভাবে বলা হয় যে কোলেস্ট্রলের ক্ষেত্রে কিন্তু ডিমের কুসুম একটার বেশি খাওয়া খুব একটা ঠিক হবে না। তাই ডিম আপনি খেতেই পারেন, 2-4, যদি একটার বেশি ডিম খান সেক্ষেত্রে বাকিগুলো ডিমের সাদাটা খাওয়াই আপনার পক্ষে সেফ হবে। এটাই হচ্ছে সাধারণভাবে প্রযোজ্য। আর মুসুর ডাল থেকে তো ফ্যাট খুব একটা থাকে না, প্রোটিনই বেশি থাকে, সেক্ষেত্রে আপনার কোলেস্ট্রলের জন্য মুসুর ডাল খেতে কোনো প্রবলেম নেই। খাওয়া দাওয়া নিয়ে অনেক বন্ধুই খুব চিন্তায় পড়ে গেছেন। আমরা অনেক সময় বাজার থেকে কেনা প্যাকেটজাত চাউমিনটা খাই। আমি নাম না করেই বলছি, কোম্পানির ভীষণ জনপ্রিয়, ছোট থেকে বড় সবার কাছে। সেটা খাওয়া কি উচিত, জিজ্ঞেস করেছেন সৌমি ভট্টাচার্য। চাউমিনের ক্ষেত্রে বলতে চাই, আমরা যদি চাউমিনের কম্পোজিশনটা একটু দেখি, ওতে কিন্তু হাই ফ্যাট আর হাই সোডিয়াম কন্টেন্ট। সুতরাং এই সোডিয়াম কিন্তু আমাদের তো আজকাল প্রেশারের একদম মহামারী চলছে, ঘরে ঘরে প্রেশার, সবাই প্রেশারের ওষুধ খায়। সুতরাং সেখানে আমরা না জেনে যদি ওই চাউমিন খাই, সেটাতে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে লবণ যাচ্ছে, আর তাদের ক্ষেত্রে কিন্তু লবণ খাওয়া একদম বারণ। আর ওই যেভাবেই তৈরি হোক তাতে কিন্তু ফ্যাট, হাই কনসেন্ট্রেশন অফ ফ্যাট থাকে চাউমিনের মধ্যে। সুতরাং এই দুটোই কিন্তু অত্যন্ত ক্ষতিকর। এবং চাউমিনের যে মশলাগুলো দেয়, সেই মশলায় যদি ওই আজিনামোটো বা ওই জাতীয় জিনিসগুলো থাকে, যেগুলো টেস্ট বাড়াবে এবং আমাদের ক্রেভিং বাড়ায়, কিন্তু ওগুলো কিন্তু নিউরোলজিক্যাল বা বিভিন্ন ড্যামেজ করতে পারে ভবিষ্যতে অনেক দিন ধরে খেলে। সুতরাং এই জিনিসগুলো শুধু যে লিভারের কথা আমি ভাববো তা নয়, আমাদের সামগ্রিকভাবে এইগুলো ক্ষতিকর। তাই এগুলো যতটা, এই ফাস্ট ফুড থেকেই দূরে থাকা আমাদের খুব বাঞ্ছনীয়। বন্ধু সঙ্গে ছিলেন কোনোভাবে? ভালো প্রশ্ন রয়েছে। সোনোগ্রাফিতে বলছে গ্রেড 2 ফ্যাটি লিভার এবং হেপাটোমেগালি। আমার কি এখনই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনার এই রিস্ক ফ্যাক্টরগুলো কোনোটা আছে কিনা। ডাক্তারবাবু প্রথমেই আপনার বাকি যে লিভার ফাংশন টেস্ট দেখবেন, যে লিভারে এটা ক্ষতি করছে কিনা, যেটা এনজাইম যদি নর্মাল থাকে তাহলে একটু আশ্বস্ত হবেন। এর সঙ্গে যেটা অ্যাসেস করা হবে যে আপনার শরীরে ফ্যাটি লিভারটা ইউএসজিতে ধরা পড়ে, কিন্তু ফাইব্রোস্ক্যান করলে এই ফ্যাটি লিভার প্রোগ্রেস করেছে কিনা, ফাইব্রোসিস হচ্ছে কিনা সেটা ধরা পড়বে। এবং সঙ্গে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা এই ফ্যাটি লিভারের, যেমন কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, সুগার, থাইরয়েড, হাইপারটেনশন, এগুলো সব চিকিৎসকের দেখে নেবেন। সুতরাং এগুলো থেকে কিন্তু আপনি, এগুলো বেশি দিন থাকলে কিন্তু শুধু লিভার নয়, আমরা যে এতক্ষণ একটা খুব বড় কথা বলি যে এত লিভার নিয়ে আমরা ভাবছি, এই ফ্যাটি লিভার কিন্তু লিভারের জন্য প্রবলেম হয় না। আলটিমেটলি ফ্যাটি লিভার কিন্তু হার্টের রোগ করে, মানে কারণ ওই রিস্ক ফ্যাক্টরটা হার্টের জন্য বেশি ক্ষতিকর। এবং দেখা গেছে বিদেশে যে যাদের ফ্যাটি লিভার আছে তাদের কার্ডিওভাস্কুলার মর্টালিটি অনেক বেশি। আচ্ছা, হ্যাঁ, সুতরাং ফ্যাটি লিভারে দেখা গেছে লিভারের রোগ যত না হবে তার থেকে কিন্তু কার্ডিওভাস্কুলার রোগ হয়ে তার জন্যই মারা চলে যাবে। সুতরাং কেন রিস্ক ফ্যাক্টর গুলো বারবার করে আমি বলছি যে হার্টের রোগকে প্রিভেন্ট করার জন্য আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলো খুঁজে সেটার চিকিৎসা করলেই কিন্তু হার্ট মুক্তি পাবে। লিভার ফ্যাট ছাড়লে সেটা হার্টে গিয়ে জমে যাবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে ফ্যাটি লিভার হচ্ছে মানে সেটা কিন্তু হার্টের ড্যামেজের একটা আয়না দেখাচ্ছে আমাদের। সুতরাং আমরা সচেতন হব যে ভবিষ্যতে হার্টকে সুস্থ রাখতে গেলে আমরা এবার বুঝতে পারছি তো কতটা জরুরি আমাদের এই যে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা এবং তাকে সচেতন হওয়া এবং কেন চিকিৎসা করব। এবং ফ্যাটি লিভার হয়েছে মানে আমি ভয় পেয়ে গেলাম, আমার লিভার নষ্ট হয়ে গেল, তাও আবার নয়। ঠিক আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বুঝে চলতে হবে। সুকুমার ভট্টাচার্য আমাদের ফেসবুক লাইভে প্রশ্ন করছেন, আমি গ্যাসের ওষুধ ফেমোসিড 40 দীর্ঘদিন খেতাম, এখন বন্ধ করে দিয়েছি, কোনো অসুবিধা হবে কি? আপনার উপসর্গ না থাকলে কোনো অসুবিধা নেই, খাবেন কেন? ওটা তো এইটাই হচ্ছে, আমরা বাতিকে গ্যাসের ওষুধ খাই, বুঝেছেন তো? তো এইগুলো যত আমরা যদি দেখি 100 জনের মধ্যে হয়তো 10 জন কি 20 জনের হয়তো সত্যিই দরকার, বাকিরা আমি একটা গ্যাসের ওষুধ খাচ্ছি।
কেন, কি উপসর্গ, কিসের জন্য গ্যাস হচ্ছে বলে খাচ্ছি? আমাদের কাছে কত রুগী আসে যে খেয়ে যাচ্ছে, আমি আগে তাকে বন্ধ করি। ওটা তো আপনার এই জন্য যদি হতো তবে খেতে। সে বলছে না আমার তো কোনো গলাবুক জ্বালা করে না বা পেটে জ্বালা করে না, বাবা যাতে না হয় তার জন্য খাচ্ছে। না না, এই তো অর্থহীন এবং সেগুলো তো ক্ষতিকারক, তাই না? একজন যেমন বলেছেন যে অয়ন দলুই আমাদের ফেসবুক লাইভে বলছেন যে ওই যে আমরা এক্সারসাইজ করলে কমতে পারে কিনা গ্যাস। দেখুন ওই যে গ্যাসটা কি গ্যাস, আপনি যদি বলেন যে গলাবুক জ্বালা, হ্যাঁ আমাদের ওবেসিটির সঙ্গে কিন্তু গ্যাসের সম্পর্ক আছে। তাই যাদের মানে গ্যাস মানে গলাবুক জ্বালার সম্পর্ক আছে, কারণ ওবেসিটি হলে আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাচ্ছে তো ফ্যাটের জন্য, যেমন প্রেগনেন্সিতে বেড়ে যায়, তেমন ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের স্ফিংটারের উপর স্টমাকের খাবারটা কিন্তু পাকস্থলে এই খাদ্যনালীতে চলে আসার একটা সম্ভাবনা আছে। সুতরাং সেক্ষেত্রে ওজন কমালে তো আপনি সেই গলাবুক জ্বালার থেকে মুক্তি পাবেন বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের থেকে মুক্তি পাবেন। তাই ওজন কমানো, এবং সেটা তো একটা নর্মাল জিনিস, আমরা স্থূলকায় থাকবো না, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা অ্যাক্টিভ থাকবো, আমাদের মাসেলগুলো অ্যাক্টিভ থাকবে। আমাদের বয়সকালে আমাদের সার্কোপেনিয়া বলে একটা জিনিস হয়, মাসেল উইকনেস হয়ে যায়। তো সেটা থেকে প্রিভেনশনের জন্য সবাইকে একটা ফিক্সড সময়ের জন্য 10-15 মিনিটের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কায়িক পরিশ্রম এক্সারসাইজ করা উচিত। ফোনে আছেন বন্ধু, না কেউ এসেছিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শুভঙ্কর ঘোষ ছোট্ট একটা মানে প্রশ্ন রেখেছেন, যা খাই খেলে মুখ টক হয়ে যায়, চা খেলে বেশি হয়, কি করব? এইটা কিন্তু খুব কমন জিনিস, এবং এর জন্য পেশেন্টরা এসে বলে, রুগীরা এসে বলে আমি তো এই ওষুধ খাচ্ছি সেই ওষুধ খাচ্ছি, দুটো করে খাচ্ছি, কমছে না। একটা সাধারণ বুদ্ধিতে আমি বলি যে আমাদের মুখে কিন্তু জীবাণু থাকে, আমাদের প্রত্যেক জায়গায় জীবাণু আছে, স্কিনে আছে, এবং সেখানে কিন্তু জীবাণু কোনো গ্লুকোজ জাতীয় খাবার পেলে সে কিন্তু ফার্মেন্ট করবে, ফার্মেন্ট করে কি তৈরি হবে, অ্যাসিড। তো সেই মুখটা হচ্ছে। এবার আমরা যদি ওরাল হাইজিন নিয়ে আজকে প্রশ্ন, কারণ হেপাটাইটিস মানে একটা হাইজিন, হেপাটাইটিস এই হাইজিনের মাধ্যমেই আমরা প্রিভেন্ট করতে পারি। তো এই হাইজিন, ওরাল হাইজিন মানে ভালো করে দাঁত মাজা, কিছু খেয়ে মুখ ধুয়ে নেওয়া, এবং তাতেও যদি মুখের টক না কমে মাউথ ওয়াশ, ব্যাকটেরিয়ার সংখ্যাটাকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে কিন্তু এই অ্যাসিডটা তৈরি হবে না। তাই আর বিশেষ করে দেখা যাচ্ছে চিনি বা এই জাতীয়, কেন ওগুলো শর্করা জাতীয়, ওটা ভেঙে অ্যাসিড তৈরি হবে। তাই একটু মুখের ওরাল হাইজিন মেনটেন করুন, তাতেই আপনি এই মুখের টক থেকে মুক্তি পাবেন। বন্ধু একজন আছেন, হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, আমি কলকাতা শহরের থেকে বলছি। কি নাম আপনার? আমি অনিল মাইতি বলছি। বলুন। আমার দীর্ঘদিন ধরে মানে কি হয়, শরীরে পেটে দোকান থেকে একটা গ্যাস, প্রথমে ঢেকুরটা বেরোয়, বুঝলেন তো, ঢেকুর বেরিয়ে ফুল করে গ্যাস প্রায় 5-6 বার বেরোবে, বুঝলেন তো। যদি না বেরোতে পারে খুব শরীরের মধ্যে অস্বস্তি হয়। এখন আমি চলে আপনার এই গ্যাস নির্গমনটা কোথা দিয়ে হয়? মুখ থেকেই? মুখ দিয়ে হয়। আচ্ছা, ঢেকুর, প্রথমে ঢেকুর মানে বুঝলি, ঢেকুর দিয়ে তারপর হুল করে বেরোবে, হুস করে প্রায় 5-6 বার বেরোবে, ঢেকুরই বেরোবে, ঢেকুর থেকে গ্যাস বেরোবে। তারপরে ওষুধ খেতে, আমি ওষুধ খাই না, বুঝলেন তো। হ্যাঁ, আমি ওই টক দই বিট নুন দিয়ে খাই, গ্যাসগুলো বেরিয়ে যায়। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি একটু কথা হচ্ছে আমি কি খাওয়া দাওয়া করবো না করবো। হ্যাঁ, যেটা বলি মানে আপনি যদি হট করে অনেকটা বেশি খেয়ে ফেলছেন বা অনেকটা হট করে বোতল থেকে জল খেয়ে ফেলছেন, এগুলোতে কিন্তু আমাদের পেটের যে ক্যাপাসিটি মানে পাকস্থলীর যে ক্যাপাসিটি সেটার বাইরে বেরিয়ে গেলে তখন ওই ঢেকুরের সম্ভাবনাটা বেড়ে যায়। তাই বলবো খাবারটা কম পরিমাণে খান, একসাথে বেশি খাবার খাবেন না, খাওয়ার পরেই প্রচন্ড পরিমাণে বোতল থেকে জল খাবেন না, খাওয়ার পরে একটু পাইচারি করে নিন, কিছু আমরা নিয়ম মেনে চললেই কিন্তু এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। আর কারুর অভ্যেস আছে যে হাওয়াটা গেলে, মানে আমরা এটাকে বলি যে ফ্যারিঞ্জিয়াল বেলচিং, মানে আমরা এই খাবারটা বা ঢেকুর মানে হাওয়াটা গিলে আবার সেটাই বার করছি, সেটা কিন্তু একজনের একটু সাইকোসোমাটিক ডিসঅর্ডার এটাকে আমরা বলি। তো সেটা কিন্তু শরীরের অর্গানিক রোগ নয়, তো এটাকেও কিন্তু বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে আমরা কন্ট্রোল করি। সুতরাং এই দুটো পার্টে ঢেকুর আমরা অ্যাসেস করি যে সত্যি পেটের রোগের কোনো প্রবলেমের জন্য, অ্যাকোমোডেশন স্টমাকের প্রবলেমের জন্য হচ্ছে নাকি সাইকোজেনিক প্রবলেম মানে এই ফ্যারিঞ্জিয়াল বেলচিং হচ্ছে, সেটা আমরা তফাৎ করি। মৈনাক ব্যানার্জি বলছেন শ্রীরামপুর থেকে, অনেকে লিভ 52 ওষুধের কথা বলেন, এই বিষয়ে একটু আলোচনা। আমরা একটু আগেই এই নিয়ে কথা বলেছি, আরেক বন্ধু এই যে বললাম যে আয়ুর্বেদিক
আয়ুর্বেদিক ওষুধ নিয়ে তো আমি কি করে আলোচনা করবো, কোনো আয়ুর্বেদিক ডাক্তারকে কখনো ডাকলে তারা এটা তো আয়ুর্বেদিক প্রিপারেশন। তবে সবসময় আমি বলি যে কোনো আয়ুর্বেদিক প্রিপারেশনের ওষুধ একটু ভেবেচিন্তে খাওয়া উচিত, কেন তাতে এমন কিছু জিনিস থাকতে পারে যেটা লিভারের বরন্ত ক্ষতি করতে পারে। আপনি বলছিলেন একটু আগে। তো সঙ্গে রয়েছেন একজন বন্ধু, দেখি কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমি শঙ্কর চক্রবর্তী বলছি, এক্স মোহনবাগান প্লেয়ার। আমার এই সুগার হচ্ছে, এতে লিভারটা অসুবিধা হচ্ছে। তার সুগার হয়েছে, এতে লিভারের অসুবিধা আমি হচ্ছে। আলোচনা করেছি যে সুগারের রোগ থাকলে তাদের 100 জনের মধ্যে 70-80 জনেরই লিভারে ফ্যাটি লিভার হতে পারে এবং লিভার দুর্বল থাকতে পারে। সুতরাং সুগার বেশি থাকলে আমরা সবসময় একটা ইউএসজি করে দেখে নিতে বলি যে তাদের ফ্যাটি লিভার আছে কিনা, এবং যদি থাকে সুগার কন্ট্রোল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কায়িক পরিশ্রম, এগুলো এক্সারসাইজ এগুলো করা তো খুব জরুরি হয়ে পড়ে। এবং সুগারের ডাক্তারবাবুরা সবসময় বলেন একটা এক্সারসাইজ করা, খাদ্য পরিমিত খাবার, ডায়েট মেনটেন করা, এবং সঙ্গে সুগারের দরকার মতো সুগারের ওষুধ খাওয়া। একেবারে প্রথমে তমলুক থেকে অমল ভৌমিক প্রশ্ন করেছিলেন, ওনার সেই প্রশ্নটাকে আমরা রিজার্ভে রেখেছি। তা হচ্ছে হেপাটাইটিস হলে আমরা কি খাবো, আমাদের খাদ্যাভ্যাস কি হওয়া উচিত? প্রথমে খাদ্যাভ্যাসে যাই, এটা যদি একটু ক্যাটেগরিক্যালি বলে দেন। দেখুন, অ্যাকিউট হেপাটাইটিস যেটা এক্ষুনি বললাম যে না, অবশ্যই পুষ্টিকর খাওয়া উচিত, শুধু আখের রস আর গ্লুকোজের উপর ডিপেন্ড না করে আমাদের নর্মাল ডায়েট বলতে যা বোঝায়। ক্রনিক হেপাটাইটিস বা সিরোসিসও যদি হয়, জিভার যেটা বাড়াবাড়ি রোগ হচ্ছে, তখনও কিন্তু আমরা সবসময় বলি যে ভালো খাবার খান। তাদের ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকে, কখনো ভিটামিন সাপ্লিমেন্ট আমরা দিই মুখে খাওয়ার জন্য, এবং তাদের যথেষ্ট পরিমাণে প্রোটিন। হ্যাঁ, কখনো কখনো যদি দেখা যায় যে ওই বললাম না যেটা জ্ঞান হারিয়ে যাচ্ছে বা অসংলগ্নতা দেখা যাচ্ছে, তখন আমরা হয়তো প্রোটিন একটু রেস্ট্রিক্ট করে ভেজ প্রোটিন খাওয়াটা বলি। ঠিক আছে, ভেজ প্রোটিনটা একটু সেফ হয় সেক্ষেত্রে, কারণ ওই প্রোটিনই কিছু কম্পোনেন্ট ব্রেনে গিয়ে ক্ষতি করে। তো সেই রকম কিছু ডায়েট আমরা বলি যে হ্যাঁ, ভেজ প্রোটিন খান, দুধের জিনিস খান, এইটা খেলে দুধেও প্রোটিন যে পাচ্ছেন সেটা, ভেজিটেবলস বেশি খান। তো এইগুলো বলে থাকি, মানে নর্মাল ভেজিটেবলস বা শাকসবজি সবকিছু। আমাদের কিন্তু আলাদা করে লিভারের রোগে কিন্তু যে খাবার এইটা সিদ্ধ খেতে হবে, এটা প্রচন্ড ভুল ধারণা। তবে কারুর ক্ষেত্রেই কিন্তু বেশি তেল জাতীয় খাবার খাওয়া উচিত নয়। আমরা বলি যে তেল ছাড়া খাবারকে লিভারের রোগ হয়েছে বলে খাচ্ছে, আরে না, যে কোনো, কারণ আমরা তেল বেশি খেলে সেটা শরীরে বেশি জমা হবে, মেদ বাড়বে, এবং ভবিষ্যতে হার্ট, লিভার সব অর্গানের ড্যামেজ হবে। তাই যতটা পরিমাণ হালকা খাবার, বাইরের খাবার না খাওয়া, ফাস্টফুড না খাওয়া, এটাই আমাদের সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। সেক্ষেত্রে একদম অনুষ্ঠানের প্রায় শেষে এসে পৌঁছেছি। আমরা যদি সংক্ষিপ্ত করে একটা টেক হোম মেসেজ নিতে চাই এমন একটা গুরুত্বপূর্ণ অসুস্থতা সম্পর্কে। আমি মনে হচ্ছে টেক হোম মেসেজটা একটু করি, কারণ একটা ভাইটাল প্রশ্ন তাহলে তো খুব ভালো। হোল্ড করেন। সেটা হচ্ছে রাজু কসবা থেকে বলছেন, মায়ের বয়স 70+, মাঝে মাঝেই বমি করে এবং সেন্সলেস হয়ে যায়, কিছু সময় পরে মাথায় জল দিলে সেন্স ফিরে আসে। কাইন্ডলি সলিউশনটা বলবেন। হ্যাঁ, দেখুন, দুটো কারণে, যেটা জ্ঞান হারিয়ে যাবে, আমি যে জ্ঞানে সেটার সঙ্গে এটা মনে হচ্ছে না সম্পর্কিত। কারণ শর্ট ডিউরেশনে জ্ঞান হারানো মানে দুটো রোগে হয়, একটা হার্টের রোগ আর একটা নার্ভের রোগ। আমাদের কাছে অনেকেই আসে, আমাদের গ্যাসটা এতই পরিব্যাপ্ত, এরাও খিঁচুনির রোগের রুগীও আমার কাছে আসে, বলে যে গ্যাসের জন্য খিঁচুনি হচ্ছে। আমাদের তাদের বোঝাতে হয় যে না, এটা ভুল হচ্ছে, নার্ভের ডাক্তারের কাছে যান। সুতরাং এটা যদি স্বল্প, ধরুন 2-4 সেকেন্ডের জন্য অজ্ঞান কেউ হয়ে যাচ্ছে, তারপর শুয়ে পড়লো, তার সার্কুলেশনটা শুরু হয়ে গেল, আবার জ্ঞানটা ফিরে আসছে, এটা হার্টের রোগের জন্য হয়। আর যদি নার্ভের হয়, সেই খিঁচুনি বা কখনো কখনো অ্যাবসেন্স সিজার বলে হয়, যে একদম খানিকক্ষণের জন্য পুরো আমাদের জ্ঞানটা চলে গেল, আবার খানিকক্ষণ বাদে ফিরে এলো। হ্যাঁ, বা খিঁচুনি হলোই, একটা অ্যাবনর্মাল মুভমেন্ট হলো, সেটা খানিকক্ষণ বাদে তার জ্ঞানটা ফিরে এলো। তো এই দুটো কিন্তু দেখে নিতে হবে যে সেই রকম কোনো রোগ হচ্ছে কিনা। ফোন না, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ হয়েছে, স্যার আইবিএসডি কিভাবে ম্যানেজ করব, আমার ওয়েট গেইন হচ্ছে না একদম। আইবিএসডি ম্যানেজ করতে গেলে প্রথমে আপনাকে স্ট্রেস থেকে দূরে থাকতে হবে, কেন আমাদের যে আজকালকার আমরা ব্যবহার করি একটা কথা, গাট ব্রেন অ্যাক্সিস। ঠিক আছে, তো এই ব্রেন গাট অ্যাক্সিস মানে আমাদের ব্রেনের সঙ্গে ইন্টেস্টিনের যে ওতপ্রোত একটা সম্পর্ক। যদি আমাদের পেট খারাপ থাকে, আমরা টেনশনে পড়ে যাবো, এবং টেনশনটা আবার এই অন্ত্রের চলাচল বাড়িয়ে দেবে। হ্যাঁ,
এর সঙ্গে আমাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে রিপ্লেস করা ভালো ব্যাকটেরিয়ার মাধ্যমে কিছু খাবার, বিশেষ করে দই জাতীয় খাবার যদি আমরা খাই সেটা ভালো থাকবে, আমাদের ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে। স্ট্রেস কমানো যেটা বললাম, আর কিছু খাদ্যাভ্যাস আছে যেগুলো আমাদের ডায়রিয়াটাকে বাড়িয়ে দেয়, যেগুলো আমরা বলি আজকালকার দিনে লো ফডম্যাপ ডায়েট খেলে আমরা ভালো থাকবো, হাই ফডম্যাপ ডায়েট খেলে আমরা খারাপ হয়ে, মানে পেটের ক্ষেত্রে আইবিএস বেড়ে যাবে। এইটা হচ্ছে বিশেষ করে যেটা আমি স্ট্রেস দিই, যে গমের জিনিস বা দুধের জিনিস তাদের ক্ষেত্রে একটু অ্যাভয়েড করতে হবে যে ফেজে ডায়রিয়া ফেজ চলছে, কারণ এই আইবিএসটা কিন্তু চেঞ্জেবল, কখনো তার ডায়রিয়া আবার কখনো আবার পরিবর্তন হয়ে সেটা কনস্টিপেশনেও কনভার্ট হতে পারে, ঠিক আছে? তো এটা চেঞ্জিং থাকতে পারে। সুতরাং যে ফেজে তার ডায়রিয়া ফেজটা চলছে সে সময় কিন্তু গমের জিনিস দুধের জিনিসটা একটু অ্যাভয়েড করা। বাকি প্রোটিনে কোনো রেস্ট্রিকশন নেই, মাছ মাংস ডিম নিয়ে অনেকে ভয় পায়, সেটা খান। আপনার শরীর, হ্যাঁ, শরীরটা ভালো করতে গেলে, মাসেল গেইন করতে গেলে এক্সারসাইজ করুন, যাতে যে প্রোটিন খাবেন সেটা মাসেল তৈরিতে কাজে লাগে। এবং সঙ্গে ফলের মধ্যে, কিছু ফলের মধ্যে আপেল, পেয়ারা, আম, এগুলো খেলেও কিন্তু পেটের গন্ডগোলগুলো বেড়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো, ঘন ডাল বেশি খেলেও পেটের এই প্রবলেমগুলো আসতে পারে। কিছু কিছু এই লো ফডম্যাপ ডায়েট আমরা যদি ফলো করি এবং হাই ফডম্যাপ ডায়েট যদি অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই মুক্তি পেতে পারি। এছাড়া তো আমরা আছি, ডাক্তারবাবুর কাছে যাবেন, ওষুধের মাধ্যমে ভালো থাকবেন। ঠিক 45 সেকেন্ড সময় যেটা সুস্মিতা বলেছিল, টেক অ্যাওয়ে মেসেজ আপনার কাছ থেকে। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এর এই বছরের থিম ছিল লেটস ব্রেক ইট, মানে আমাদের এই চেইন অফ ট্রান্সমিশনটাকে বন্ধ করা এবং ভয়, এটার সঙ্গে যে আশঙ্কা বা আতঙ্ক জড়িয়ে আছে সেটার থেকে বন্ধন মুক্ত করা। সুতরাং আমরা যেমন সচেতন হব, অত্যধিক আশঙ্কিত হব না, আতঙ্কিত হব না। আমাদের চিকিৎসাটাকে যদি ধরা পড়ে তাতেও কোনো ভয় নেই। ক্রনিক হেপাটাইটিস বি ওষুধের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করে দেওয়া যায়। এবং আরেকটা কথা, আজকে কিন্তু হেপাটাইটিস সি নিয়ে আলোচনা হয়নি, সি এর ক্ষেত্রে কিন্তু 3 মাসের চিকিৎসায় কমপ্লিটলি নিরাময়, সম্পূর্ণ নিরাময় সম্ভব, এবং এই চিকিৎসা সরকারি পরিষেবায় দেওয়া হয়। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, লিভার ভুলে থাকুন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ জানানোটা শুধুই ক্লিশে, শুধু বলবো পরবর্তী কোনো এপিসোডে আপনাকে আবার চাই। শুভরাত্রি। নমস্কার।